হ্যালো এভরিওয়ান, আপনারা শুনছেন এমাবিডি পডকাস্ট সিরিজ, যেখানে আমরা কথাবার্তা বলি আমাদের যে আপকামিং স্কলার আছে তাদের সাথে। তো আজকে আমাদের সাথে আছে অর্পা। প্রথমে আমি ওর কাছ থেকে ওর ইন্ট্রোডাকশনটা শুনবো। অর্পা। হ্যালো এভরিওয়ান, আমি অর্পা আফরিন মিম। আমি খুলনা ইউনিভার্সিটি থেকে ম্যাথমেটিক্সে আমার অনার্স কমপ্লিট করেছি। এই বছর আমি গ্রিনিং মার্কেট এনার্জি অ্যান্ড ফাইন্যান্স এই প্রোগ্রামটিতে একজন ইরাসমাস মুন্ডাস অ্যাওয়ার্ডি হিসেবে সিলেক্টেড হয়েছি। গ্রিনিং এনার্জির সাথে ফিনান্সটা কিভাবে কানেক্টেড? গ্রিনিং এনার্জির সাথে আমার যে প্রোগ্রামটা ছিল সেখানে তার আগে আমি আমার ব্যাকগ্রাউন্ডে একটা জিনিস অ্যাড করি। আমার যেটা মনে হয়েছে যে কেন গ্রিনিং এনার্জি মার্কেট ফাইন্যান্স একটা প্রোগ্রাম এবং কেন আমি এখানে সিলেক্টেড হয়েছি বলে আমি মনে করি, সেটা হচ্ছে যে আমি যখন গ্রাজুয়েশনের কমপ্লিট করছিলাম তখন আমি একটা অনার্সের থিসিস করি। সেটা হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড আমি এনভায়রনমেন্ট থেকে ক্যাপচার করব কার্বন ক্যাপচার সিস্টেমের মাধ্যমে, এবং আমি ওই কার্বন ডাইঅক্সাইড থেকে অক্সিজেনকে রিমুভ করে শুধুমাত্র কার্বনটা রাখবো, এবং ওই কার্বনের ফর্মটা হবে ডায়মন্ডের ফর্মে। দ্যাট মিনস আমি এনভায়রনমেন্ট থেকে কার্বন ডাইঅক্সাইড ক্যাপচার করে সেটাকে হচ্ছে ডায়মন্ডে কনভার্ট করব। এটা আমার একটা অথেন্টিক কাজ ছিল। তো আচ্ছা। আমি এই জিনিসটাকে এইভাবে প্রেজেন্ট করছিলাম আমার এসওপিতে, যে হচ্ছে আমি সাস্টেইনেবল একটা এনার্জির দিকে আমার কাজটাকে নিয়ে যাচ্ছি, এবং যে প্রোগ্রামটা গ্রিনিং এনার্জি তার মানে হচ্ছে আপনি ফাইন্যান্সিয়ালি কিভাবে সাস্টেইনেবল একটা জায়গায় যেতে পারেন তবে পরিবেশের কোনো ক্ষতি না করে। তো অ্যাজ আমি কার্বন ডাইঅক্সাইড কে হচ্ছে ক্যাপচার করে সেখান থেকে ডায়মন্ড প্রডিউস করছি, আমার একটা ফাইন্যান্সিয়াল একটা সাপোর্টও আছে। আমি ডায়মন্ড একটা প্রেস্টিজিয়াস মেটেরিয়াল, যেটা আমি হচ্ছে বাজারে বাজার করতে পারবো, এবং কার্বন ডাইঅক্সাইডও কমবে। সো এইভাবে রিলেট করছে আলটিমেটলি আমার থিসিসটা এখানে অ্যালাইন করছে। আর ওদের হুম। কোর্সটা আমি মনে করি যে যে একটা সাস্টেনেবল যে ডেভেলপমেন্ট আছে সেই জায়গায় হচ্ছে কিভাবে ওরা ফাইন্যান্স করবে এবং এনার্জিটা কেন গ্রিনিং হইতে হবে। আমার হয়তো এই ডোমেনে নলেজ কম, বাট আপনি যেটা বললেন কিছু কিছু বুঝতে পারছি আর কি। আপনি যে রাসমাস মুনুস অ্যাপ্লাই করছেন, মানে আপনি কি থেকে অনুপ্রাণিত হয়েছেন এই ইএমজেএম অ্যাপ্লাই করার জন্য? প্রথমে তো ইরাসমাসের সবচেয়ে যে আকর্ষণীয় যেটা মনে হয় সেটা হচ্ছে যে ইউরোপের মধ্যে মোটামুটি তিন থেকে মিনিমাম তিনটা দেশ তো থাকেই। তো তিনটা হচ্ছে বড় বড় কান্ট্রি, যেটা আমরা বাংলাদেশ থেকে চিন্তা করি যে আচ্ছা ইউরোপের এই কান্ট্রি এটা সুন্দর। আগে ছোটবেলায় ক্যালেন্ডারে দেখতাম যে এই কান্ট্রির এইটা হচ্ছে এখানে দেওয়া আছে, দেখে কি সুন্দর লাগতো যে এত সুন্দর প্লেস মানে পৃথিবীতে কোথাও একটা এক্সিস্ট করে। তো ওইখান থেকে একটা ড্রিম চলে আসে যে এই কান্ট্রি গুলাতে যাইতে হবে। ইরাসমাস হচ্ছে সেই পথটা তো ইজি করে দেয় যে একটা যদি আমি স্কলারশিপ কোনোভাবে গেইন করতে পারি তাহলে হচ্ছে আমি অটোমেটিক ফ্রিতে একটা কান্ট্রিতে তো পড়বোই, প্লাস আমি আরো দুই একটা কান্ট্রিতেও পড়বো। তো এই যে একটা ঘোরাফেরার একটা সুযোগ থাকে, এটা আমাকে অনেক বেশি ইন্সপায়ার করছে যে ওকে, যদি আমি এটা পাই তাহলে আমি হচ্ছে এগুলো করতে পারবো। আচ্ছা, আপনার মোবিলিটি কোন কোন দেশ আপনি যে প্রোগ্রামে পড়তে যাবেন? ও আমার মোবিলিটি হচ্ছে তিনটা কান্ট্রিতে। ফার্স্ট 1 ইয়ার, আমার 2 বছরের প্রোগ্রাম। হুম হুম। ফার্স্ট 1 ইয়ার হচ্ছে আমি জার্মানিতে পড়বো, জার্মানির লাডুইক ম্যাক্সিমিলিয়ান ইউনিভার্সিটি মিউনিকে। ওখানে 1 বছর পড়াশোনা করার পরে আমি হচ্ছে প্যারিস ডফেন ইউনিভার্সিটিতে পড়বো ইনশাআল্লাহ। এন্ড দেন লাস্টে হচ্ছে আমাকে 6 মাস, যেটা লাস্ট 6 মাসটা ইতালির বলোনিয়াতে পড়তে হবে। So আমাকে ফার্স্টে জার্মানি, দেন ফ্রান্স, তারপরে হচ্ছে ইতালি, এই তিনটা কান্ট্রিতে পড়াশোনা করতে আচ্ছা, হবে তার 2 বছর। তার মানে হচ্ছে আপনার জন্য ফিক্সড আপনি 3 দেশ তো অলরেডি ঘুরবেন। জার্মানি, দেন ইতালি, ইয়া, দেন ফ্রান্স। ইয়া। বাট মজার জিনিস হচ্ছে জার্মানির সাথে হচ্ছে সব মোটামুটি অনেকগুলো দেশ কানেক্টেড। আপনি যদি প্রাগের কথা বলেন, পোল্যান্ডের কথা বলেন, সুইজারল্যান্ডের কথা বলেন, এই পাশে হচ্ছে আবার ফ্রান্স তো আছেই। তো সবগুলা দেশ একদম হচ্ছে জাস্ট বাউন্ডারির মতো জার্মানির সাথে। তো আই হোপ আপনি যে ড্রিমের কথা বললেন যে আপনি ঘুরে বেড়াবেন, আপনি ইজিলি জার্মানি থেকে যখন প্রথম সেমিস্টার করবেন, আই হোপ তখন একটু পড়াশোনার চাপ একটু কম থাকবে। অ্যান্ড আমার পরের জি। কোশ্চেন হচ্ছে, আপনি যে স্পেসিফিক যে প্রোগ্রামটার জন্য অ্যাপ্লাই করলেন, যেটা হচ্ছে গ্রিন এনার্জি অ্যান্ড ফিনান্স দুইটা একসাথে মিক্স করা। ওকে। তো এই প্রোগ্রামটা আপনি হচ্ছেন, যদিও বলছেন আমাকে অলরেডি কেন আপনি এটাতে অ্যাপ্লাই করছেন, তারপর আমি আপনার কাছ থেকে স্পেসিফিক রিজনটা জানতে চাইবো যে আপনি কেন এই প্রোগ্রামটা চুজ করছেন আর কি। আচ্ছা, এই প্রোগ্রামটা চুজ করার পেছনে আমার মনে হয় যে আমার আমার মনে হয়েছে যে ইরাসমাস হচ্ছে কোর্সটা খুব ইম্পর্টেন্ট দেয়, যে হচ্ছে আমি অনার্সে কি কি পড়াশোনা করে আসছি তার সাথে কোনো রিলেশন আছে কিনা আমি যেটাতে অ্যাপ্লাই করতেছি। তো আমি হচ্ছে কোডাসে অ্যাপ্লাই করেছিলাম, যে প্রোগ্রামটাতে আপনি পড়তেছেন। কিন্তু যেটা হয়েছে যে ওরা আমাকে এলিজিবল বলার পরেও আমাকে লাস্টে যখন রিজেক্ট করে, এইটা বলে রিজেক্ট করে যে আমার ওদের যে কোর্সগুলো ওরা চাচ্ছিল সেগুলো আমার ট্রান্সক্রিপ্টে নাই, আমি হচ্ছে এনাফ কোর্স পড়ি নাই। তো এটা যখন আমি দেখলাম রিজেকশনের রিজন, তখন আমার মনে হয়েছে যে তখনও এই গ্রিনিং এনার্জি মার্কেটে আমি অ্যাপ্লাই করি না। আমি হচ্ছে ম্যাথ বেসিক যেগুলো ছিল, ম্যাথ ম্যাথ বেসিকে যে ম্যাথ মোড ছিল, তারপরে ইন্টার ম্যাথ ছিল, যেহেতু আমি ম্যাথমেটিক্সে পড়াশোনা করছি এটা করা ট্রাই করেছিলাম। কিন্তু তারপরে আমি চিন্তা করলাম যে আচ্ছা, যেহেতু আমাকে এটা বলে রিজেক্ট করছে তাহলে আমার আরেকটু দেখা উচিত যে আমি যে কোর্স গুলো পড়েছি সেগুলোর সাথে অ্যালাইন করে কোনো আমি অ্যাপ্লাই করতে পারি কিনা। তো তখন আমি দেখলাম যে আমি ফাইন্যান্সিয়াল ম্যাথমেটিক্স নামে একটা কোর্স পড়েছিলাম। তো এইখানে যেটা আমার যেখানে মেনলি আমাকে দেওয়া হয়েছে সেখানে হচ্ছে এনভায়রনমেন্টাল ফাইন্যান্স বলে আমার হচ্ছে প্রোগ্রামটা রান করবে। তো
আমি যখন ম্যাথমেটিক্যাল ফাইন্যান্স পড়াশোনা করেছি তখন আমার মনে হচ্ছে যে এই কোর্সটার সাথে এটা হচ্ছে অ্যালাইন করতেছে, তো ম্যাথও আছে এন্ড হচ্ছে ফাইন্যান্সও আছে, আমি পড়াশোনা করছিলাম দুই একটা কোর্সে, তো আই গেস আমি অ্যাপ্লাই করতে পারি, এইভাবে হচ্ছে আমি অ্যাপ্লাইটা করি। আপনি ইন টোটাল কয়টা প্রোগ্রাম অ্যাপ্লাই করছিলেন? তো এটা হচ্ছে একটু পার্সোনাল, মানে সবাইকে আমি এটা বলবো না যে আমি যে কটাতে অ্যাপ্লাই করছি এই কটাতে অ্যাপ্লাই করো, বিকজ ইরাসমাসে অ্যাপ্লাই করার জন্য 1 টাকাও দিতে হয় না। তো হুম। আপনি যত পারেন অ্যাপ্লাই করেন, বিকজ আপনি যত অ্যাপ্লাই করবেন তত আপনার জন্য অপরচুনিটিস বেড়ে যাবে, এন্ড এটা সবচেয়ে ইজি টু অ্যাপ্লাই, টাফ টু গেট। তো আপনাকে অ্যাপ্লাই রাইট। করতে তো প্যারা নেই, আপনি হচ্ছে অ্যাপ্লাই করেন যেহেতু ফ্রি। বাট আমার প্যারা হয়েছে যে আমি 3টাতে অ্যাপ্লাই করতে পারছিলাম। ইন ম্যাথ মোড একটা ছিল ওটাতে করছিলাম, কোডাসে হুম। করছিলাম, আর হচ্ছে এই আমার গেমিং এনার্জি মার্কেট এটাতে আমি অ্যাপ্লাই করছিলাম। 3টা বেশি আমি আসলে অ্যাপ্লাই করতে পারিনি। আচ্ছা, তার মানে হচ্ছে এটা আপনার আসলে মোটেও ইন্সপায়ার করার মতো না, উম, কারো এটা করা উচিত না। হ্যাঁ, এটা করা উচিত না। কারো যদি দেখা যায় যে প্রোগ্রাম যদি অর্জনও থাকে, ওর হচ্ছে সবগুলোতে অ্যাপ্লাই করা, যেন হচ্ছে পরবর্তীতে রিগ্রেট না করে যে আচ্ছা আমি হয়তো আরও 2টা প্রোগ্রাম অ্যাপ্লাই করলে হয়তো ওইখান থেকে আমার কল আসতো, বাট আমি অ্যাপ্লাই করি না জন্য হয়তো আসে নাই। বাট আপনি চিন্তা করেন যে আপনার পটেনশিয়ালিটি এরকমই ছিল যে আপনি একটা তো কোডাস আপনার সাথে ম্যাচ করে নাই, তো এটা বাদ দিলাম যে 2টা প্রোগ্রাম অ্যাপ্লাই করছেন, 2টা থেকে আপনার একটাতে হয়ে গেছে। এখন আমি আপনাকে জিজ্ঞেস করবো যে আপনি তো খুলনা ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট করছেন। খুলনা ইউনিভার্সিটি পড়াশোনার অভিজ্ঞতা কীরকম ছিল? খুলনা ইউনিভার্সিটি না একটু ডিফারেন্ট ছিল। আমি যদি আন্দোলনের আগ পর্যন্ত বলি, এখন ইউনিভার্সিটির এনভায়রনমেন্ট একরকম, পড়াশোনা চেঞ্জ হয়ে যাবে। রাইট। আমি যখন করেছি, তো 19 সাল থেকে 22 সাল অব্দি আমার গ্রাজুয়েশন ছিল, আমি 23-এ হচ্ছে সার্টিফিকেট হাতে পাই। তো ওই টাইমটাতে খুলনা ইউনিভার্সিটিতে হতো কি যে কোনো পলিটিক্যাল পার্টির ইনফ্লুয়েন্স ছিল না স্টুডেন্টদের মধ্যে, আমাদের কোনো রাজনৈতিক দল ছিল না। তো রাইট। তেমন কোনো পলিটিক্যাল পার্টি ইনফ্লুয়েন্স স্টুডেন্টদের মধ্যে না থাকার ফলে যেটা হয়েছে যে আমাদের ডিউ টাইমে ক্লাস হইতো, ডিউ টাইমে হচ্ছে সিটি হইতো, এন্ড এক্সামও একদিনও ডিলে হয়নি। তো যেটা হয়েছে যে এত একটা স্কেডিউল মেনটেন করছে আমাদের ক্যাম্পাস পড়াশোনার দিক থেকে। তো ওই যে ওই সময় যারা পড়াশোনা করছে, তারা যারা চাইছে পড়াশোনার মধ্যে থাকতে, তারা পড়াশোনার মধ্যে থাকতে চাইছে, বা যদি কেউ কালচারাল বা যে কোনো যে যে জায়গায় আসলে ফ্লারিশ করতে চাইছে সে সেই সুযোগটা পাইছে, মানে কেউ সেই সুযোগটা করে দিছিল। বিকজ একদম রাজনৈতিক একটা ইনফ্লুয়েন্স মুক্ত ক্যাম্পাস ছিল, তো মানে আমরা হুম। পড়াশোনাটা অনেক ফ্রুটফুলি করতে পারছি ওখানে, যারা চাইছে আর কি পড়াশোনা করতে। তো ওনার সিজিপি হচ্ছে 3.65। এখন আমি জানি না খুলনা ইউনিভার্সিটিতে আসলে সিজিপি মেনটেন করা কতটা টাফ, বা এখানে হচ্ছে সিজিপি ওঠানো কীরকম। তো আমি আপনাকে জানতে চাইবো যে আপনার কাছে এই যে 3.65, এইটা আসলে কীরকম কম্পিটিটিভ আপনার খুলনা ইউনিভার্সিটির তুলনায়, মানে ওইটার ওই পরিবেশে কম্পেয়ার করলে, অ্যান্ড এটা আপনি কীভাবে মেনটেন করতেন? আচ্ছা, সিজিপিএ হচ্ছে খুলনা ইউনিভার্সিটিতে মানে সাবজেক্ট ভিত্তিক উঠানো টাফ, কিন্তু ম্যাথে হচ্ছে উঠানো খুব বেশি টাফ ছিল না। মানে আমার থেকেও প্রবলেম হচ্ছে আমার ব্যাচে মোটামুটি সিজিপিএর দিক থেকে আমি বেশ একটা পুশ পাইছি, কিন্তু আমার সিনিয়র জুনিয়র ব্যাচের সিজিপিএ অনেক ভালো, 4 আউট অফ 4ও আছে। কারণ হচ্ছে হ্যাঁ, খুলনা ইউনিভার্সিটির ম্যাথমেটিক্স হচ্ছে আহ, মানে পড়াশোনাটা হচ্ছে সম্পূর্ণ বাকি অন্যান্য ম্যাথমেটিক্স এর তুলনায় খুলনা ইউনিভার্সিটির ম্যাথটা একটু প্রোগ্রেসিভ, কারণ আমাদের হচ্ছে হাওয়ার্ড অ্যান্ডনের একটা বই পড়তে হয় ক্যালকুলাস, যেটা ওই বইটা এত ডিটেলস এবং এত সুন্দর করে দেওয়া আছে, যদি কেউ ওই বইটা আসলে ভালো মতো ফলো করে তাহলে ম্যাথের একটা ভালো বেসিক হয়, এবং বেসিক হইলে যে প্রশ্নগুলো থাকে আমার মনে হয় ওগুলো অ্যান্সার করা যায়। কিন্তু আমি একটু হচ্ছে ঘোরাফেরা মাইন্ডেড ছিলাম, তো আমার পরীক্ষার আগে ওইটা আমি চেষ্টা করছি যে একটা এভারেজ সিজিপিএ 3.5 থেকে 3.75 এর মধ্যে থাকলে আই ওয়াজ হ্যাপি। দ্যাটস ওয়াই মাই সিজিপিএ ইজ 3.65, বাট এর থেকে ভালো করা পসিবল, আমি অন্য অন্য দিকে অনেক বেশি এফোর্ট দিয়েছি, সো দ্যাটস ওয়াই মাই সিজিপিএ ইজ 3.65। ইয়া, এগেইন আপনার হচ্ছেন সিজিপি এর উপরে যারা অনেক বেশি ফোকাস করেন যে আমার সিজিপি 4/4 নাই, আমার দিয়ে হবে না। বাট দেখেন ওর পরে যদি দেখেন, ওর হচ্ছে সিজিপি একটা ডিসেন্ট লেভেল, মানে মডারেট লেভেল 3.5-এর উপরে। প্লাস আমি আস্তে আস্তে আরও ওর সাথে কথা বলবো, আপনারা জানতে পারবেন যে ও আসলে আরও কী কী করছে, ওর প্রোফাইল কেন এত স্ট্রং, কেন হচ্ছে ও এখানে চান্স পাইছে, এগুলো আস্তে আস্তে জানতে পারবেন। তো সে পর্যন্ত আস্তে আস্তে শুনতে থাকেন আমাদের সাথে। তো আমি দেখেছি যে আপনার 2টা কনফারেন্স পেপার পাবলিশ করেছেন আপনি, ওইটা সম্পর্কে যদি কিছু একটা বলেন, মানে কিভাবে করলেন, দুইটা কিসের উপরে এক্স্যাক্টলি করলেন, দুইটা রাইট? কনফারেন্স। ওকে, দুইটা কনফারেন্স পেপার হয়েছে যে যেহেতু আমাদের অনার্সে একটা ম্যান্ডেটরি থিসিস ছিল, আমি ওই থিসিসটা হচ্ছে করেছিলাম, যেটা আমি বললাম যে আমি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ক্যাপচার করে ডায়মন্ড প্রডিউস করেছি। এটা শুনতে খুবই আকর্ষণীয় মনে হয়। তো যখন আমি ইন্টারন্যাশনাল কনফারেন্স গুলো হতো বিভিন্ন ইউনিভার্সিটিতে, রাজশাহী, চিটাগাং এরকম ইউনিভার্সিটি গুলোতে আমি যেতাম, গিয়ে আমি আমার পেপারটা প্রেজেন্ট করতাম। ওখানে বাইরের প্রফেসররাও থাকতো, এন্ড পুরো বাংলাদেশের ম্যাথমেটিক্স এর যারা ইনথুজিয়াস্ট পিপল তারা থাকতো। তো তাদের সামনে আমি এই পেপারটা প্রেজেন্ট করার ফলে, এবং ওরাই হচ্ছে সুযোগ দিয়ে দেয়, আপনি যখন কনফারেন্স অ্যারেঞ্জ করেন কোনো, সেই কনফারেন্সে ওরা হচ্ছে পেপার যদি আমি প্রেজেন্ট করতে পারি ফুল পেপার, দেন ওরা হচ্ছে সুযোগটা দিয়ে দেয়। তো আমি হচ্ছে এরকম দুইটা কনফারেন্স অ্যাটেন্ড করেছিলাম, একটা আমার থিসিসের উপরে, আরেকটা হচ্ছে এআই কিভাবে মেন্টাল হেলথ কে হেল্প করতে পারে। আচ্ছা। আমাদের এই যে পিপল অনেক ফ্রাস্ট্রেটেড থাকে,
সো আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তো সবকিছুই করতে পারি, মেন্টাল হেলথে কি ওরা কোনো ইম্প্যাক্ট ফেলতে পারে কিনা এটার উপরে একটা কনফারেন্স আমি খুলনাতেই প্রেজেন্ট করেছিলাম। আমার ক্যাম্পাসে কনফারেন্স হয়েছিল এবং ওখানে আমি প্রেজেন্ট করেছিলাম। তো ওখানে আমি ফুল পেপার জমা দেওয়ার পরে ওটা হচ্ছে স্কোপাস ইন্ডেক্সে অ্যাকসেপ্টেড হয়, এন্ড দেন হচ্ছে কনফারেন্স পেপার হিসেবে ওটা পাবলিশ হয়। আচ্ছা, আপনার যে ২টা কনফারেন্স, আপনি কি হচ্ছে ২টা কনফারেন্সেই আপনার যখন এপ্লাই করেন তখন কি ২টা পেপারে মেনশন করেছিলেন? নাকি না হচ্ছে না, আমি ২টার যখন জন্য ফার্স্ট আলাদা, আলাদা পেপারটা হচ্ছে রেডি করছেন প্রোগ্রামের জন্য? কারণ আপনার প্রোগ্রামের সাথে তো হচ্ছে এআই রিলেটেড যেটা, এটা কি খুব বেশি রিলেভেন্ট? আমি আসলে জানি না। তো আপনি কি না ২টাই খুব মেনশন খুব করছেন? বেশি না, না খুব বেশি রেলিভেন্ট না, আমি জাস্ট স্পেসিফিক হয়তো মেনশন করেছিলাম আমার সিভিতে যে আমার দুইটা কনফারেন্স পেপার আছে। হুম, হুম। তো ওরা কখনো কনফারেন্স পেপারটা আমার কাছ থেকে চায়নি, কিন্তু আমার কাছে ছিল, আমি আমার সিভিতে হচ্ছে স্পেসিফিক ভাবে মেনশন করে দিয়েছিলাম যে দুইটা আছে পেপার, এরকম আর কি। আচ্ছা। বাট প্রোগ্রামের সাথে রিলেটেড ছিল না। বাট আপনার প্রোগ্রাম মানে পরবর্তী যেটা এআই এর কথা বললেন, এটা আবার কোডাসের সাথে একটু রিলেভেন্ট ছিল আমি যেটাতে পড়তেছি। তো এখানে যদি আপনি এআই রিলেটেড বা এমএল রিলেটেড কোনো কাজ থাকে, এটা ভালো মতো দেখা হয়। কারণ আমার নিজের একটা এখানে ওইরকম একটা পাবলিকেশন ছিল। যাই হোক, আমাকে বলেন যে আপনি অনার্সে পড়াকালীন কীভাবে হচ্ছে গবেষণায় যুক্ত হয়েছেন? কারণ হচ্ছে আমাদের মানে যে অডিয়েন্স যারা শুনতেছে, কারণ এরা অনেক কোশ্চেন আসে ভাইয়া, কীভাবে রিসার্চ শুরু করব, কীভাবে গবেষণা শুরু করব, কোথায় অ্যাপ্রোচ করব। তো আপনি কীভাবে শুরু করছেন আসলে? আচ্ছা, আমি হচ্ছে শুরু করেছিলাম মেনলি আমার সিনিয়রদের, তো আমার যারা সিনিয়র ব্যাচ ছিল তারা হচ্ছে, এটা আমাকে হচ্ছে ভার্সিটি সুযোগ দিয়েছে আমার মনে হয়। কারণ হচ্ছে আমি যে সুপারভাইজারের আন্ডারে থিসিস করেছিলাম তার আন্ডারে যে স্টুডেন্ট গুলো থিসিস করেছে তাদের মোটামুটি অনার্সে থাকাকালীন একটা দুটা পেপার পাবলিশ হয়ে যাচ্ছিল। তো সেখান থেকে আমি হচ্ছে আমাদের সুপারভাইজার চুজ করার অপশন ছিল, তো আমি হচ্ছে স্যারকে চুজ করি যে আমি স্যারের আন্ডারে কাজ করবো, এন্ড দেন যখন আমি স্যারের আন্ডারে কাজ করি স্যার আমাকে ইনস্ট্রাকশন দেয় যে কিভাবে করতে হবে। সেটা আমি শেয়ার করতে পারি। সেটা হচ্ছে যে ফার্স্টে তো যে যে বিষয়, আমার যেমন ম্যাথমেটিক্যাল মডেলিং ছিল, তো এরকম বিভিন্ন বিষয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরেও আমাদের অন্যান্য প্রফেসররা কাজ করে। তো যার যে বিষয়ে ইন্টারেস্ট আছে আমি মনে করি সে একটা টপিক আগে চুজ করবে, যদি তার চুজ করার ওয়ে থাকে সুপারভাইজার, আর যদি সে অনার্স ফোর্থ ইয়ারে থাকে বা ইভেন হ্যাঁ অনার্স ফোর্থ ইয়ার বা থার্ড ইয়ার যেই স্টেজে থাক না কেন, সে একটা পার্টিকুলার টপিক চুজ করে তার থ্রুতে থিসিসটা পারফর্ম করতে পারে। লাইক যদি কারো ম্যাথমেটিক্যাল মডেলিং এ থাকে, তো সে আগে একটা টপিক চুজ করবে যে সে কোন বিষয়ের উপর মডেলিংটা করতে চায়। ফার্স্টে হচ্ছে একটা টপিক ওর আইডিয়া থাকতে হবে। এটা যদি শুরু করে দেন ওই আইডিয়ার থ্রুতে সে আস্তে আস্তে কয়েকটা পেপার করতে পারে। মানে পেপার করলে হবে কি, একটা ভালো ওর একটা কনস্ট্রাকটিভ আইডিয়া চলে আসবে। বিভিন্ন পেপার আছে, বিভিন্ন প্রফেসরের, পুরো বাংলাদেশে বিভিন্ন ইউনিভার্সিটির অনেক হাই প্রোফাইল প্রফেসর আছে যাদের হচ্ছে গুগল স্কলার অ্যাকাউন্ট থাকে বা রিসার্চ গেট থাকে, সেখানে গিয়ে তারা সার্চ করে করে যে পেপারটা ওর মনে হয়েছে যে টাইটেল দেখে ভালো লাগছে ওই পেপারটা সে পড়তে পারে। পেপার পড়লে সে বুঝতে পারবে কিভাবে অ্যাবস্ট্রাক্ট, কিভাবে ইন্ট্রোডাকশন লিখতে হয়, ইন্ট্রোডাকশনের পরে কোন চ্যাপ্টার থাকে। তো আলটিমেটলি একটু পড়তে হবে যদি সে কেউ রিসার্চ শুরু করতে চায়। প্রফেসরদের প্রোফাইলে গিয়ে তাদের পাবলিশ পেপার গুলো দেখতে পারে, ওই পেপার গুলো পড়লে সে আইডিয়া পাবে যে সে কোন টপিকের উপর কাজ করে। খুলনা থেকেও চাইলে বুয়েটের কোনো প্রফেসরের আন্ডারে কাজ করা যায়, একটা মেইল দিলেই আমার মনে হয় বাংলাদেশি প্রফেসররা নেয় কাজ করতে। তো এটা একটু রিসার্চ করে একটু শুরু করতে হবে, পেপার পড়লে আইডিয়া পাওয়া যাবে, পেপার পড়তে হবে। আচ্ছা, একজন ধরেন যে আমি নতুন, আমি রিসার্চ সম্বন্ধে কিছু জানি না। তো আমি ওকে, কিভাবে আমার ইন্টারেস্ট খুঁজে বের করব যে আমার ওই ডোমেনের উপর ইন্টারেস্ট আছে? আচ্ছা, যদি রিসার্চ সম্পর্কে কিছু না জানলেও হবে। হুম, হুম। প্রথমে জানতে হবে যে আমার ভালো লাগে কিনা, মানে রিসার্চের কিছু পার্টিকুলার টপিক থাকে, পার্টিকুলার না ঠিক অনেক টপিক থাকে, যেমন ফাইন্যান্সের উপরেও রিসার্চ করা যায়। আহ, অনেকের হচ্ছে স্টক মার্কেটের উপরে পড়াশোনার ইচ্ছা থাকে, সেটার উপরে রিসার্চ করা যায়। রিসার্চ হচ্ছে যে কোনো সেক্টরে আপনি করতে পারবেন, এটা একদম ওপেন ফিল্ড, কিন্তু আপনাকে শুধু এতটুকু জানতে হবে যে আপনার আসলে আপনার কোন ফিল্ডটা ভালো লাগে। আপনি মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিকেও যাইতে পারেন, আপনি কম্পিউটার সায়েন্সের দিকেও যাইতে পারেন, মানে যে কোনো সাইডে আপনি রিসার্চ করতে পারবেন। তো যারা হচ্ছে আপনার মতো কোড ইনথুজিয়াস্ট তাদের হচ্ছে এই কোডিং এর দিকে যাইতে হবে, যেটা আমার জন্য মনে হয় একটু চ্যালেঞ্জিং। আমি খুব একটা কম্পিউটারের সামনে বসে কোড করতে পারি না। কিন্তু যদি ম্যাথমেটিক্যাল কোনো থিওরি হয় বা ম্যাথের কোনো পার্ট হয়, সেটাতে আমার মনে হয় যে আমি বসে বসে করতে পারবো। তো এইটুকু জাস্ট ডিস্টিংগুইশ করতে হবে যে আমি আমার ভালো লাগে কিনা। যেখানে আমি যাইতে চাই আমি জাস্ট আমার ভালো লাগা টপিকটা খুঁজে দেন ওর উপরে সার্চ করা শুরু করবো যে এর উপরে কি কি পেপার আছে। আর একটা স্পয়লার, সেটা হচ্ছে আপনার যদি কোডিং করতেও ভালো লাগে, আপনার রাইটিংও করা লাগবে। তো এখানে এমন না যে আপনি শুধু কোডিং করছেন, আপনার হচ্ছে পেপার লিখতে হবে না, এটা ভুল ধারণা। আপনার যদি ধরেন যে কোডিং স্কিলস থাকে, দ্যাট ডাজেন্ট মিনস আপনাকে লিখতে হবে না, আপনাকে লিখতে হবে। ওকে, ধরেন যদি কেউ পেপার পাবলিশ করতে চায়, ওর হচ্ছে কোন কোন দিকে আসলে ফোকাস করা উচিত? আচ্ছা, প্রথমত হচ্ছে আমি একটা টপিক সিলেক্ট করলাম। ফার্স্টে টপিক সিলেক্ট করে আমি চিন্তা করলাম যে আমি এটার উপরে কাজ করবো। এরপর আমি একটা টাইটেল সিলেক্ট করব। টাইটেল সিলেক্ট করার পরে আমি তার উপরে একটা অ্যাবস্ট্রাক্ট লিখবো, ইন্ট্রোডাকশন লিখবো, এভাবে
তারপর আমি মডেলিং করবো, মডেলিং সবগুলোতে থাকবে, মানে যেখানে আমি যেটার উপরে করতে চাই না কেন একটা মডেল দাঁড় করাবো, মডেলের অ্যানালাইসিস থাকবে। এই 4-5টা হচ্ছে বেসিক চ্যাপ্টার। এই চার রাইট। পাঁচটা চ্যাপ্টার তৈরি করার পরে আমার ফুল পেপার তৈরি হয়ে যাবে। এই পেপারটা আমি বিভিন্ন জার্নালে দিব, বিশেষ করে Q1 জার্নাল গুলোতে আমি দিতে থাকবো। বিভিন্ন সায়েন্স যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে তাদের জন্য স্পিনজার আছে, এরকম আরো অনেক বড় বড় জার্নাল আছে। আপনি ওখানে রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশন করার ফলে ওরা আপনার কাছে ম্যানুস্ক্রিপ্ট চাইবে, আপনি ম্যানুস্ক্রিপ্ট সাবমিট করবেন, ওরা একবার রিভিউ করবে। যদি আপনাকে ওরা একবার রিভিউ করে মনে হয় যে একসেপ্টেড হয়েছে, এটা পেপার তৈরি করার পরে একসেপ্টেড হইলে ওরা আপনাকে কারেকশন দিবে, এরপর আপনি কারেকশন করতে থাকবেন, দেন এক সময় এটা পাবলিশ হয়ে যাবে। আর ম্যানুস্ক্রিপ্ট তৈরি করতে কি কি করতে হবে, টপিক চুজ করতে হবে। আলটিমেটলি আপনি শুরু করেন, শুরু করে জাস্ট দেখেন যে কোন, আপনি জাস্ট একটু সার্চ করেন যে ওকে আমি ম্যাথমেটিক্যাল মডেলিং এ করছি, আপনি মডেলিং লিখে সার্চ দেন, আপনি অনেক পেপার পাবেন। তো ওখান থেকে একটু ফার্স্ট পেপারটা পড়েন, তাহলে বুঝতে পারবেন যে ওখানে কি কি আছে, একটা পেপারে কি কি থাকতে হবে। ওইগুলো আপনি আপনার কাজের মধ্যে নিয়ে আসবেন, আপনার যে টপিকটা থাকবে তার মধ্যে নিয়ে আসবেন। ওই সেম কয়টা চ্যাপ্টার, কনক্লুশন থাকবে, লাস্টে নিউমেরিক্যাল অ্যানালাইসিস থাকবে, এন্ড দেন আপনি সাবমিট করবেন বিভিন্ন জার্নাল পেপারে। Q1 জার্নাল হলে তো আলহামদুলিল্লাহ। তো হচ্ছে প্রথম বিষয় হচ্ছে তার ইন্টারেস্ট খুঁজে বের করতে হবে, সে আসলে কিসে পেপার লিখতে চায়। তো ইন্টারেস্ট যখন সে খুঁজে বের করবে, ইন্টারেস্টটা কীভাবে পাবে, সে হচ্ছে যখন পেপার পড়বে তখন সে আস্তে আস্তে ওইটার উপর ইন্টারেস্ট খুঁজে পাবে যে আচ্ছা এই কাজটা আমাকে ভালো লাগতেছে, তো আমি হয়তো এটার উপরে কাজ করতে পারি। অ্যান্ড দেন হয়তো বা সে আস্তে আস্তে ওই ডোমেনে আরও কয়েকটা পেপার পড়বে, দেন হচ্ছে সেখানে কিছু হয়তো বা গ্যাপ খুঁজে বের করা ট্রাই করবে যে এইসব কাজ হয়েছে, এগুলোর উপরে আরেকটু হয়তো বা আমি এটা কন্ট্রিবিউট করতে পারবো, দেন হয়তো বা সে ওইটার উপর আবার পেপার পড়া শুরু করতে পারে, দেন আস্তে আস্তে এভাবে কাজ আগাবে আর কি। অলরাইট। তো থ্যাংক ইউ, তুমি আপনি এগুলো বললেন। এখন হচ্ছে আমি আপনার কাছ থেকে শুনতে চাবো যে বিতর্ক এবং পাবলিক স্পিকিং, যেটা আমি আমি জেনেছি যে আপনি বিতর্কে এবং পাবলিক স্পিকিংয়ে খুব ভালো। তো আমি আপনার কাছে জানতে চাই যে বিতর্কে প্রথম অংশ নেওয়ার পেছনে কী গল্প ছিল। ও বিতর্কে, আচ্ছা বিতর্কে প্রথম অংশ আচ্ছা, নেওয়ার তার পেছনে আগে হচ্ছে হচ্ছে আপনার বিতর্কের একটা ইন্ট্রোডাকশন দিয়ে নেন। আপনি হচ্ছেন আমি হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ের যে একমাত্র বিতর্ক সংগঠন ছিল নৈয়ায়িক। নৈয়ায়িক হচ্ছে একটা বাংলা শব্দ, এর অর্থ তর্কশাস্ত্রে পারদর্শী। এই একটা বিতর্ক ক্লাবের সভাপতি ছিলাম আমি যখন ফাইনাল ইয়ারে ছিলাম 22 সালে তখন। তো বিতর্ক ক্লাবের সভাপতি থাকাটাও আমাকে একটা পুশ দিয়েছে আমার মনে হয়, বিকজ আমি ইউনিভার্সিটি থেকে একটা সার্টিফিকেট পেয়েছি, মানে আমাদের প্রক্টরের কাছ থেকে ইউনিভার্সিটির প্যাডে। তো এটা যখন আমি ইরাসমাস সাবমিট করি, আমার মনে হয় যে এটা গ্রান্ট হলেও হতে পারে, বা আমার মনে হচ্ছে যে আমি যেহেতু ওয়ার্ক এক্সপিরিয়েন্স অনেকদিনে দেখাতে পারিনি, আমি কেবলই গ্রাজুয়েশন কমপ্লিট করেছিলাম, তো আমাকে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস দিয়ে আমার প্রোফাইলটাকে একটু সামনের দিকে নিয়ে আসতে হতো। দ্যাটস আমি হচ্ছে এই পেপারগুলো সাবমিট করেছি। তো বিতর্কে আসার একটা বড় কারণ হচ্ছে যে সিনিয়ররা আমাকে র্যাক দিয়ে নিয়ে গেছিল, টু বি ভেরি অনেস্ট। আমি হচ্ছে বিতর্ক করতাম স্কুলেও কলেজেও, কিন্তু প্রথম আমি যখন বিতর্ক করি ক্লাস 7-এ, তখন আমি তো তখন হচ্ছে আমি যখন প্রথম মাইক্রোফোন হাতে নিয়ে দাঁড়াই, তখন আমার সামনে অনেক অডিয়েন্স, ওটা আমার প্রথম স্টেজে কিছু বলতে সাহস করা। তা আমি 2 লাইন বলার পরে আল্লাহ বলে এরপর আর কিছু বলতে পারিনি, আমি জাস্ট মাইক্রোফোন ওভাবে রেখে নেমে চলে আসছি যে এটা আমাকে দিয়ে আসলে হইতাছে না। বাট আই ওয়াজ ভেরি ডিসহার্টেড ব্যাক দেন, যে আচ্ছা সবার সামনে আমি কিছু বলতে পারলাম না, এটা আসলে মানে আমি অনেকদিন পর্যন্ত এটা নিয়ে খুব কষ্ট পাইছিলাম যে কি হইলো এটা। কিন্তু আমি ওইখানে মানে ওটা যে বাদ দিয়ে দিছি এটা করি না, ওইখানে আমার আরো বেশি অপমানিত লাগছে যে আমি এটা কেন পারতেছি না। এন্ড দেন আমি আবার ট্রাই করছি, আবার ট্রাই করছি। প্লাস এইট অব্দি আমার হাইট একটু কম ছিল, আমি হচ্ছে পোডিয়ামে দাঁড়াইতে পারতাম না, লাইক আমাকে এইভাবে উঁচু হয়ে দাঁড়াইতে হইতো। তো ম্যাক্সিমাম টাইমে টিচার আমাকে একটা চেয়ার বা কিছু আয়না দিত যে এখন ডিবেট তো করতে হবে, আমি তো টিমে ওদের সাথেই আছি। বাট এরপরে হচ্ছে আলহামদুলিল্লাহ আমার হাইট অনেক ভালো হয়েছে, এখন আমার পোডিয়াম একদম জায়গা জায়গা মতো থাকে। বাট ক্লাস 8 অব্দি আমি পারতাম না আসলে। না, এরপরে যখন আমি করা শুরু করছি 9-এ 10-এ, 10-এ আমি হচ্ছে বাইরে যেয়ে বিতর্ক করা শুরু করছিলাম স্কুলের, এরপরে আমি কলেজে বিতর্ক করেছি। ইউনিভার্সিটিতে এসে আমি সবচেয়ে বেশি পুশ পেয়েছি কারণ আমার সিনিয়ররা র্যাক দিয়েছিল এবং আমি তখন এত ফাস্টই কথা বলতাম। তো যেহেতু আমি অনেক বেশি কথা বলতাম, অনেক ফাস্ট কথা বলতাম, তো সিনিয়ররা র্যাক ট্যাক দিয়ে তারপর ডিবেট ক্লাবে নিয়ে গেল, এন্ড দেন আই বিকাম দ্য প্রেসিডেন্ট। আপনি যখন প্রেসিডেন্ট ছিলেন, প্রেসিডেন্ট থাকা অবস্থায় আপনার কী কী চ্যালেঞ্জের সম্মুখীন হইতে হয়েছে এবং ওগুলো আপনি কীভাবে ট্যাকল দিয়েছেন? প্রেসিডেন্ট থাকা অবস্থায় যেটা সবচেয়ে বেশি চ্যালেঞ্জ হয়েছে যে তখন আসলে মানে সার্কিটে এমন একটা অবস্থা যে আমার উপরে খুলনা বিশ্ববিদ্যালয়ের সকল ডিবেটের যে আমার জুনিয়র যারা আছে বা ডিবেট ট্রফি পাওয়া and আমাকে সার্কিটে পরিচিত করা, আমার ক্লাবটাকে অনেক অনেক ক্লাব, ঢাকা ইউনিভার্সিটি ক্লাব সবচেয়ে বড় ক্লাব আমরা জানি। হুম। এরপর অন্যান্য ইউনিভার্সিটি, সব ইউনিভার্সিটি মোটামুটি একটা ডিবেট ক্লাব থাকে, ইন্টার ইউনিভার্সিটি ডিবেট টুর্নামেন্ট হয়। ডিবেট অনেক বড় একটা জায়গা আর কি, সব ইউনিভার্সিটির অনেকগুলো ছেলে পেলে আইসা বিভিন্ন সময় টুর্নামেন্ট করতে থাকে। রিসেন্টলিও টিআইবির একটা টুর্নামেন্ট হলো, তো টুর্নামেন্ট চলতেই থাকে। ওখানে আমার ক্লাবকে প্রতিষ্ঠিত করা ওয়াজ মাই বিগেস্ট চ্যালেঞ্জ। বাট যেটা আমার মনে হয়েছে যে আমি অনেক প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছি, আমার ইন্টারনাল প্রোগ্রাম গুলো।
ইন্টার ইউনিভার্সিটি একটা অ্যারেঞ্জ করেছি, ইন্টার ক্লাব অ্যারেঞ্জ করেছি, ইন্টার হল অ্যারেঞ্জ করেছি। এই প্রোগ্রামগুলো অ্যারেঞ্জ করতে করতে আমার মধ্যে একটা লিডারশিপ স্কিল তৈরি হয়েছে, বিকজ আমি রাইট। প্রেসিডেন্ট ছিলাম, ওদেরকে ইনস্ট্রাকশন দেওয়া লাগছে, এন্ড দেন আমার সবকিছু ম্যানেজ করা লাগছে, পুরো প্রোগ্রামটাকে অর্গানাইজ করা লাগছে। তো এইসব করে করে একটা লিডারশিপ স্কিল আমি গ্রো করতে পেরেছি ডিবেটের ক্লাবের মাধ্যমে। আর যে চ্যালেঞ্জ হয়েছে যে শুরুর দিকে একটু প্রবলেম হতো, যে অ্যারেঞ্জ করতে গেলে সবকিছু অর্গানাইজ করতে পারতাম না, আর লাস্টের দিকে সেটা আমি ওভারকাম করেছি আর কি। রাইট। আপনি কি মনে করেন যে আপনার লিডারশিপ স্কিলস এবং হচ্ছে যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস এগুলো আপনাকে হেল্প করেছে স্কলারশিপটা পাইতে? আমি মনে করি এগুলো আমাকে হেল্প করেছে, বিকজ আমি গ্রাজুয়েশনের পরেই হচ্ছে অ্যাপ্লিকেশন শুরু করেছি, এবং আমার অনেক বেশি ওয়ার্ক এক্সপিরিয়েন্স আমি দেখাতে পারিনি অনেক বছরের, বা বিশেষ কোথাও আমি আসলে জবও করিনি সেভাবে। তো আমাকে হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস গুলোই হেল্প করেছে, বিকজ আমার সিজিপিও যে 4 আউট অফ 4 এরকম তো না, একটা মডেস্ট সিজিপি আমি মেনটেন করার ট্রাই করেছি। আর দুটো কনফারেন্স পেপার ছিল যখন আমি অ্যাপ্লাই করি, বাট আমার এই ডিবেট ক্লাবের প্রেসিডেন্সি সার্টিফিকেটটা, তারপরে আমি হচ্ছে অলিম্পিয়াডে পারফর্ম করতাম, ম্যাথমেটিক্স যে অলিম্পিয়াড গুলো হতো আমি সেখানে হচ্ছে পারফর্ম করেছিলাম, এন্ড দেন ওখান থেকে আমার দুইটা হচ্ছে অ্যাকনলেজমেন্ট আছে। তারপরে আমি হচ্ছে চেস খেলতাম, এখনো খেলি। তো তখন আমি ইউনিভার্সিটিতে হচ্ছে ইন্টার ডিসিপ্লিন চেস টুর্নামেন্টে পারফরমেন্স করেছিলাম, সেখানে রানার্স আপের একটা সুন্দর আসবো, আমি ট্রফি হচ্ছে আছে, এন্ড চেজ সার্টিফিকেটও আছে। চেজের বিষয়ে আসবো আমি একটু পরে। হ্যাঁ, বলতে ওকে, থাকেন। তো এই সব পেপার গুলো হচ্ছে আমি সাবমিট করেছি। ইন্টার ইউনিভার্সিটি একটা চেস টুর্নামেন্ট হয়েছিল, ওখানে আমি ফোর্থ হয়েছিলাম। তো এই যে সমস্ত সবগুলো একটা সার্টিফিকেট ছিল আমার কাছে। আমি যেটা করতাম, আমি আমার সব অ্যাচিভমেন্ট গুলোকে অর্গানাইজ করে রাখতাম, সব সার্টিফিকেট গুলো আমি রেখে দিয়েছিলাম, ওগুলো আমি সাবমিট করেছিলাম যখন আমাকে অ্যাপ্লিকেশন পোর্টালে সাবমিট করতে হয়েছে। তো এই বিষয়ে আপনার হচ্ছেন অডিয়েন্সদের জন্য কোনো পরামর্শ আছে যে কেউ যদি বলে যে আমি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসে যুক্ত হইতে চাই, তো ও কীভাবে হুম। যুক্ত হবে অ্যান্ড ওগুলার জন্য ও কী করবে, মানে হচ্ছে ও কীভাবে ইনভলভ হবে প্লাস ওগুলা কীভাবে অর্গানাইজ করে রাখবে? প্রথমত হচ্ছে অ্যাপ্লিকেশন করার আগে আপনি হচ্ছে আপনার সিট বেল্টটা পাস করে দেন আপনাকে বসতে হবে, এন্ড দেন চিন্তা করতে হবে যে আপনি কিভাবে হচ্ছে একটা অর্গানাইজ প্রোফাইল তাদেরকে প্রেজেন্ট করতে পারেন। লাইক আপনার একটা ভালো ইউরোপাস সিভি থাকবে, ভালো আই মিন অনেস্ট, মানে ওখানে ভুলভাল ইনফরমেশন দেওয়া যাবে না, আপনার যা আছে আপনি সেটাই অর্গানাইজ করে ওখানে প্রেজেন্ট করেন, একটা ভালো এসওপি লেখেন, এবং আপনি যা যা করেছেন আপনার ইউনিভার্সিটি 4 বছর, আপনি যেখানে পড়াশোনা করেন না কেন, আপনি যে কোনো, নট অনলি ডিবেট বা চেস, আপনি অন্যান্য টুর্নামেন্টেও পার্টিসিপেট করতে করে থাকতে পারেন, আপনার অনেকে হ্যাকাথন পার্টিসিপেট করে, বা এরকম যে ধরনের অ্যাচিভমেন্ট গুলো আছে না কেন, আপনি ফার্স্ট ইয়ার থেকে যা যা করেছেন সেগুলো একটু জাস্ট কেয়ারফুলি রেখে দিলে আপনার কাছে, আপনি যখন অ্যাপ্লাই করবেন আপনি এগুলো প্রেজেন্ট করতে পারবেন, জাস্ট আপনার প্রোফাইলটাকে এবং আপনার সকল অ্যাচিভমেন্ট গুলোকে একসাথে করে তারপরে প্রেজেন্ট করা। এগুলো রেখে দেওয়ার একটা অভ্যাস করতে হবে, ফেলে দেওয়ার অভ্যাস করলে সমস্যা হয়, ইনস্ট্যান্টলি আপনি সবকিছু জোগাড় করতে পারবেন না। রাইট। আর হচ্ছে এগুলার যদি সফট কপি হিসাবে রেখে দেওয়া যায় তাহলে এটা বেটার আর কি। আই মিন হ্যাঁ হ্যাঁ, সব সফট কিছুরই কপি যদি হিসেবে সফট রেখে কপি দিলে। যদি একটা ড্রাইভে রেখে দেয় ওটার জন্য ভালো হয়। আর হচ্ছে যখন আপনি বিতর্ক করতেন, তো অবশ্যই প্রথম দিকে স্টেজে যেতে হয়তো বা আপনার একটু ভয় লাগতো। তো আপনি ওই স্টেজের ওই ভীতিটা কীভাবে দূর করছেন? হ্যাঁ, প্রথম দিকে আসলে ভয় লাগতো। ওই যে আমি আপনাকে বললাম যে আমি প্রথম যখন স্টেজে যাই, আমি হচ্ছে 2 লাইন বলার পরে আমি জাস্ট আল্লাহকে ডাইকা ওখান থেকে নাইমা চলে আসছি, আমি কমপ্লিট করতে পারিনি আমার বক্তব্য। কিন্তু আহ, ওখান থেকে যদি আমি মানে আর কখনো স্টেজ ফেস না করতাম, তাহলে আমি আসলে স্টেজে কখনো আর দাঁড়াতেই পারতাম না, কারোর সামনেই কখনো দাঁড়াতে পারতাম না, আর কথা বলতে পারতাম না। তো আমি যখন ওখানে ফেল হয়েছি, আমার মনে হয়েছে আচ্ছা ঠিক আছে, ফেল তো হয়েছি, বাট আমি আবার ট্রাই করবো, পারবো রাইট। না কেন। এই প্রশ্নটা আমি নিজেকে বলতাম যে আচ্ছা পারবো না কেন, এটা তো এমন কোনো কঠিন কাজ না, জাস্ট প্রেজেন্ট করতে হবে এন্ড দেন কথা বলতে হবে, যেটা আমি বেসিক্যালি করি আমার ফ্রেন্ডদের মধ্যে। তো আলটিমেটলি এই আইডিয়া থেকে হচ্ছে ওকে। আবার এদিকে খুব দাঁড়ানো। আচ্ছা, এখন আমি যাব যে আপনার আরেকটা বিষয়ের দিকে। আপনি তো অনেক দিকে এক্সপার্ট, আই মিন হচ্ছে অনেক কিছু করছেন আপনি ইউনিভার্সিটি লাইফে। তো আপনার আরেকটা জিনিস সেটা হচ্ছে, থ্যাংক ইউ। হ্যাঁ, গণিত অলিম্পিয়াড। সো আপনার গণিত অলিম্পিয়াডে দেখলাম আপনি পদক পেয়েছেন, এবং হচ্ছে গণিতের প্রতি যে আগ্রহ সেটা কিভাবে তৈরি হয়েছে আপনার আসলে? গণিতের প্রতি আগ্রহ না, এরকম একটা ফেলিয়ার থেকে হয়েছে। তখন আমি হচ্ছে কেবলই প্রাইমারি থেকে হাই স্কুলে যখন যাই, তখন ক্লাস 6-এ আমি সম্ভবত, তো একবার আমি হচ্ছে গণিতে ফেল করছিলাম প্রথমে, একদম হায় হায়। প্রথম পরীক্ষাতে ফেল করার পরে বাসায় যখন আসছি তখন আম্মু আমাকে অনেক বকাঝকা দিছে, এবং আমি এটার জন্য মাইরও খাইছি, যে তাই বলে ফেল করবি। আম্মুর পয়েন্ট ছিল যে আর যাই হোক ফেল কেন করছো, আমার কোনো ছেলে পেলে ফেল করে না, তুই কেন ফেল করে ফেরত আসছো। তো ওই যে আমার মাথায় এটা তখন ঢুকছে যে আচ্ছা আমি ফেল করে ফেরত আসছি, ফেল তো করা যাবে না, রাইট। গণিতে এমন কি আছে যেটা আমি পারলাম না। এই সেম যে পারলাম না এমন কি আছে, এই আইডিয়া থেকে আমি অনেক বেশি, যখন 6-এ পড়তাম 7-এ পড়তাম, পড়তে পড়তে আমার গণিতের প্রতি অনেক ভালোবাসা জন্মাইছে, আর এখন মনে হয় গণিত বাদে আমি আসলে কিছুই পারবো না। আপনি তো হচ্ছেন বিভিন্ন গণিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন, তাই না?
ওগুলো আসলে কিভাবে হয়, মানে ওই গণিত প্রতিযোগিতা আসলে কি হয়? রিজিওনাল অলিম্পিয়াড হয়, তারপরে হচ্ছে ডিভিশনাল অলিম্পিয়াড হয়, হুম মানে হুম। কোনো একটা, যারা হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটিতে, তো ম্যাথমেটিক্স অনেক কমন একটা সাবজেক্ট, আই মিন সব ইউনিভার্সিটিতে থাকে। তো Right. যেই ইউনিভার্সিটিতে ম্যাথ থাকবে তারাই হচ্ছে একটা প্রোগ্রাম, এই অলিম্পিয়াডটা হচ্ছে একটা তারা অ্যারেঞ্জ করে, যেমন খুলনাতে একবার অ্যারেঞ্জ হলো আমাদের ক্যাম্পাসে, কুয়েটে একবার অ্যারেঞ্জ হলো, মানে খুলনা ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি যেটা, তারপর যশোরে অ্যারেঞ্জ হলো। তো রিজিওনাল যেটা, সেটা হচ্ছে খুলনা রিজিয়নের মধ্যে অ্যারেঞ্জ হতো, এরকম ঢাকা রিজিয়নের মধ্যে অ্যারেঞ্জ হয়, প্রত্যেকটা রিজিয়নে অ্যারেঞ্জ হয়। তো আপনি স্ট্যাটে হইলেও পারফর্ম করতে পারবেন, আই মিন শুধুমাত্র ম্যাথ না, স্ট্যাট, ফিজিক্স, ম্যাথমেটিক্স, তারপরে ফাইন্যান্স, এই চারটা সাবজেক্ট মিলে মেইনলি অলিম্পিয়াড গুলো হয়। তো আপনি এই যে চারটা ডিপার্টমেন্টের যে ডিপার্টমেন্টে থাকবেন না কেন, আপনি এগুলোতে পার্টিসিপেট করতে পারবেন। তো যেখানে হয় একটু খবর রাখেন, খবর রাখলে হচ্ছে ওখানে গিয়ে আপনি কিছুই না, একটা রেজিস্ট্রেশন কার্ড দিবে, হয়তো 100-200 টাকা নিতে পারে। তো নিয়ে আপনি হচ্ছে ওখানে বসেন, ওখানে প্রশ্ন থাকে, প্রশ্নগুলো একটু ট্রিকি থাকে, ওই প্রশ্নটা সলভ করলেও আপনি বুঝতে পারবেন। ও একটা ইন্টারেস্টিং জিনিস বলে রাখি, যে আমি যেটাতে স্কলারশিপ পেয়েছি, আমাকে একটা এক্সাম দিতে হয়েছিল এই চারটা হুম। বিষয়ের উপরে, 20 মার্ক করে, ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স আর ফাইন্যান্স, আর হচ্ছে ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স, ফাইন্যান্স, আর একটা ছিল এটা আমি ভুলে গেছি, চারটা টপিক, আচ্ছা ম্যাথ, স্ট্যাট, ফাইন্যান্স, একটা মানুষের মনে পড়ছে না, এই চারটা বিষয়ের উপর আমাকে এক্সাম দিতে হয়েছিল 20-20-20-20 করে। তো এক্সামের পরে হচ্ছে আমাকে এক্সামের মার্কসের উপরে তারপরে স্কলারশিপটা আচ্ছা, অফার করে। এটা কি আপনার সেকেন্ড ফেজ ছিল এক্সামের কথা যেটা বললেন? না না, এটা হচ্ছে অ্যাপ্লিকেশনের পরেই ওরা হচ্ছে এক্সামের ডেটও দিয়ে দিয়েছিল, তো সবাইকেই হচ্ছে এক্সামে বসতে হয়েছিল, আচ্ছা, আই মিন হচ্ছে এটা ওখান ওরা থেকে দেন ওরা হচ্ছে সব বাছাই করে। পার্টিসিপেন্টকেই হচ্ছে এক্সাম দিতে বলছে। ওরা হচ্ছে হ্যাঁ, সব ইনিশিয়ালি participant। স্ক্রিনিং যখন করছে, এই এক্সাম ওই ইনিশিয়ালি স্ক্রিনিংয়ের ভেতরে পড়ে গেছে আর কি। তো আপনার সেকেন্ড ফেজে কি ছিল, ইন্টারভিউ ছিল? না, সেকেন্ড ফেজে ইন্টারভিউ ছিল না, প্রথমে এক্সাম, প্রথমে হচ্ছে আমাকে পেপারগুলো আপলোড করতে হয়েছে, হুম হুম। তারপরে পরীক্ষা দিতে হয়েছে, তারপরে ওরা হচ্ছে লিস্ট দিয়ে দিয়েছে যে এলিজিবল অ্যান্ড অ্যাওয়ার্ডি। ওকে ওকে ওকে। সো কিছু কিছু প্রোগ্রাম আছে যেগুলোতে এরকম 2-3টে স্টেপ হয়, বাট আবার কিছু কিছু হ্যাঁ। প্রোগ্রাম আছে যেগুলোতে ইনিশিয়ালি সব কিছু নিয়ে নেয়, দেন হুম। হচ্ছে ওরা একটু সময় স্পেন্ড করে কাদেরকে কাদেরকে দেওয়া যাবে, দেন হচ্ছে আপনাদেরকে সরাসরি আসলে রেজাল্ট দিয়ে দেয়। তো এটা ডিপেন্ড করে, সব প্রোগ্রাম এরকম না, কিছু কিছু প্রোগ্রামে তো ইন্টারভিউ হয়, ভাইবা হয়, হ্যাঁ। আর হচ্ছে এক্সামও হয়, যেটা বললেন ভিডিও সাবমিশন হয়, অনেক কিছুই হয় আসলে। এরপর আবার অনেক সময় ইন্টারভিউয়ের মধ্যে হচ্ছে ওরা সরাসরি দেয়, কিছু সলভ করতে দেয়। তো এটা ডিপেন্ড করে আসলে প্রোগ্রাম ওয়াইজ। তো ওনার প্রোগ্রাম যেটা ছিল, এই প্রোগ্রামে আসলে প্রথমে এক্সাম ইনিশিয়াল পর্যায়ে হয়ে গেছে, দেন হচ্ছে ওনাকে সরাসরি রেজাল্ট দিয়ে দিছে আর কি। তো আপনাদের প্রোগ্রাম থেকে এবার বাংলাদেশ থেকে কয়জন যাচ্ছেন? আমাদের প্রোগ্রামে বাংলাদেশ থেকে 3 জন। 3 জন। আচ্ছা, আর ইন টোটাল কয়জনকে নিছে এবার? ইন টোটাল হচ্ছে 33 জনকে দিয়েছে, তবে 33 জনই ফুল ফান্ডেড না, এখানে আবার হচ্ছে ভাগ করা আছে আর কি, বাট টোটাল হচ্ছে 33 জনকে ওরা সব মিলে অফার করছে। আচ্ছা, বুঝতে পেরেছি। তো আমাদের তো হচ্ছে মানে কিছু কিছু প্রোগ্রামে কি, যেরকম আমাদের প্রোগ্রামটা হচ্ছে এরকম, আমরা 5টা মোবিলিটি আমাদের ইউনিভার্সিটির, সরি প্রোগ্রামের। তো 5টা মোবিলিটি হচ্ছে আমরা স্টুডেন্টদেরকে ওরা ভাগ ভাগ করে দিছে, হয়তো এক এক ইউনিভার্সিটি 3 জন 4 জন এরকম করে। তো আমি এখানে আলতোতে আমরা পড়াশোনা করতেছি এরকম 4 জনের মতো। আরও যে অন্যান্য যে 5টা ইউনিভার্সিটি আছে, এক এক ইউনিভার্সিটি এক একজন পড়াশোনা করতেছে। তো আপনার প্রোগ্রামটা আসলে কীরকম? আপনি কি হচ্ছেন সবগুলো স্টুডেন্ট একসাথে একটা মানে একটা ইউনিভার্সিটিতে প্রথমে যাবেন, এরপর হচ্ছে এখানে পড়াশোনা শেষ করে পরের ইউনিভার্সিটিতে যাবেন এরকম, নাকি হচ্ছে আপনাদেরকে স্প্লিট করে দিবে স্টুডেন্টদেরকে? এটা হ্যাঁ, কি জানেন? আমাদেরও সেম, আমাদের হচ্ছে তিনটা, ওরা তিনটা হচ্ছে প্রোগ্রাম রান করায়। তো তিনটার মধ্যে আমারটা হচ্ছে এনভায়রনমেন্টাল ফাইন্যান্স, হুম এরকম হুম। একটা আছে ক্লাইমেট চেঞ্জ, আর একটা হচ্ছে টেকনোলজির উপরে, তিনটা এরকম। তো তিনটাতে 33 জন, 11-11-11 করে ওরা হচ্ছে স্প্লিট করে দিয়েছে। তো আমার যেমন জার্মানিতে যেতে হবে, কারো হচ্ছে প্যারিসে ফার্স্ট যেতে হবে, আবার কারো হচ্ছে ইতালিতে ফার্স্ট যেতে হবে। তো আমরা এই তিনটার মধ্যে সোয়াপ করে করে হচ্ছে পড়াশোনা করবো, স্প্লিট করে দিয়েছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আপনাদের হচ্ছে 11-11 জন করে হচ্ছে 3টে ইউনিভার্সিটিতে স্প্লিট করে দিতেছে। আপনার কাছে কোনটা ভালো লাগে, যে সবাই একসাথে একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করবেন, এরপর হচ্ছে আরেকটা ইউনিভার্সিটিতে যাবেন, এটা পছন্দ হয় বেশি, নাকি হচ্ছে স্প্লিট করে দিতেছে 11 জন করে, এরকম করে ঘুরতেছেন 3টে ইউনিভার্সিটিতে আলাদা আলাদা করে পড়তেছেন, ওইটা বেশি ভালো লাগে? কোনটা ভালো লাগে আপনার কাছে? ভালো লাগা প্লাস একটা বেনিফিটও আছে, লাইক আমাদের হচ্ছে আমার কোর্সে ফার্স্টে আমাদেরকে ইতালি যাইতে হবে সবাইকে, হুম হুম। 33 জন হচ্ছে আমরা ইতালিতে 5 দিন থাকবো, ওখানে আমাদের হচ্ছে ডকুমেন্ট শো করবো, এন্ড দেন এই 33 জন ইতালি থেকে যে যার ডেস্টিনেশনে চলে যাব, যারা ইতালিতে পড়বে তারা ওখানেই থাকবে। মজার বিষয় হচ্ছে যে আমি যখন এই 33 জনের সাথে ওখানে একসাথে থাকবো, যেহেতু আমাকে 1 বছর পরে আবার ফ্রান্সে আসতে হচ্ছে, তারপরে লাস্টে আমাকে ইতালিতে আসতে হচ্ছে, এবং যারা ইতালিতেই আছে
ওদের সাথে যদি আমি কানেক্টেড থাকি, ওদের যে হাউস থাকবে, তারপরে ওদের যে ওরা যে ফ্যাসিলিটিস গুলো ইতালিতে নিয়ে থাকবে, সেটা হচ্ছে আমি যখন 6 মাস পরে বা 1 বছর পরে ফেরত আসবো, ওই জিনিসটা আমি তখন নিতে পারবো, কারণ ওরা তো তখন ওখানে থাকবে না, ওরা শিফট করে যাবে। তো এটা একটা বেনিফিট আমার মনে হয়, যদি আমি কানেক্টেড থাকি তাহলে আমার জন্য হচ্ছে ইজি হবে এই পথটা। রাইট, রাইট। এটা ভালো যে আপনারা ধরেন যে নিজেদের সাথে নেটওয়ার্কিং হয়ে গেলে, এজন্য আমি একটা মনে হয় কনটেন্টে বলছিলাম যে নিজেদের সাথে কানেকশন বিল্ড করেন আসলে, কারণ এটা ইম্পর্ট্যান্ট। নিজেদের সাথে পরিচয় থাকলে অনেক অনেক দিক থেকে হেল্প হয়। যেরকম হচ্ছে আমাদের তো ধরেন আমরা সিনিয়র, আমরা এখন হচ্ছে সবচেয়ে সিনিয়র বলতে আমাদের প্রোগ্রামের আমরা প্রথম হচ্ছে স্কলারশিপ হোল্ডার, আমরা প্রথম কোহর্ট। তো আমরা হচ্ছে কি মোস্ট সিনিয়র। তো আমরা কারো সিনিয়রদের কাছ থেকে হেল্প পাইতেছি না, আমরা জানি না কারা, কারণ হচ্ছে আমরা মোস্ট সিনিয়র। তো আমরা এখন যে পথে হাঁটবো, আমাদের যে পরবর্তী বাচ্চা কাচ্চারা আসবে, ওরা হচ্ছে আমাদের হেল্প না চলবে। তো যেটা হয়েছে, আমরা তো এতদিন 1 বছর হচ্ছে এখানে ক্লাস করতেছিলাম। তো আমরা কখনো কাউকে দেখিও নাই, আমাদের যে আরও যে ইউনিভার্সিটির যারা স্টুডেন্ট আছে ওদেরকে আমরা জীবনে দেখিও নাই। হয়তো সোশ্যাল মিডিয়াতে দেখছি, বাট বাস্তবে কখনো দেখি নাই। তো আমাদের রিসেন্টলি হচ্ছে সামার স্কুল গেল কয়েকদিন আগে, তো ওইখানে আমাদের সবাইকে একত্র করছিল আমাদের প্রোগ্রাম থেকে। পুরো হচ্ছে আমরা 16 জন হচ্ছে আমরা একটা প্রোগ্রামে পড়তেছি ইন টোটাল। হচ্ছে এই সেলফ ফান্ড প্লাস হচ্ছে স্কলারশিপ সব কিছু মিলে হচ্ছে 17 জন। আমরা 17 জন একসাথে হয়েছিলাম, অনেক চিল করছি আমরা। ওই আপনি হয়তো এরকম পাবেন, আপনার হয়তো একটা সামার স্কুল হবে, সামার স্কুল আপনার হয়তো 33 জনকে আবার একত্র করবে। দেন ওইখানে হয়তো বা সবার সাথে আবার এরকম নেটওয়ার্কিং প্লাস এরকম বন্ডিং ক্রিয়েট করা ট্রাই করবে, যেটা আমাদেরকে করা ট্রাই করছে ওনারা। প্রথম দিনই হচ্ছে আমাদেরকে গ্রুপ অ্যাক্টিভিটির মধ্যে ছেড়ে দিছে, যেন সবাই সবাইকে চিনতে পারি। এমন এমন জিনিস জিজ্ঞেস করছে, এমন এমন অ্যাক্টিভিটি দিছে যেগুলো হচ্ছে অনেক কিছু বের হয়ে আসছে আর কি আমাদের ভেতর থেকে। তো এগুলা ফান অ্যাক্টিভিটি, এগুলো হচ্ছে প্রোগ্রামের ভেতর থাকে। এই কথাগুলো আমি কেন বলতেছি, কারণ হচ্ছে যারা আপকামিং যারা স্কলার আছে ওরা অনেক কিছু জানে না এখনো প্রোগ্রাম সম্বন্ধে। ওরা হয়তো বা জানে যে আমি হয়তো শুধু একটা মাস্টার্স প্রোগ্রাম নিতে চাইতেছি, বাট এটা যে আসলে কোন দিক দিয়ে লাইফ চেঞ্জিং এটা ওরা জানে না। ওরা হচ্ছে যখন একটা প্রোগ্রাম পড়তে আসবে, সে আপনি যখন এখানে পড়তে আসবেন, আপনি এটা রিয়েলাইজ করবেন আস্তে আস্তে যে হচ্ছে এটা লাইফ চেঞ্জিং একটা এক্সপিরিয়েন্স। যখন হচ্ছে আপনি একটা টেবিলে আপনার 4 জনকে 4টা দেশের স্টুডেন্টকে একসাথে বসায় দেওয়া হয়েছে হচ্ছে আইস ব্রেকিংয়ের জন্যে, আপনি যখন 4টা কালচারের সাথে একত্র কথাবার্তা বলবেন, অনেক ডিফারেন্স খুঁজে পাবেন, অনেক। তো হচ্ছে এই জিনিসগুলো আপনি হচ্ছে একটা বই পড়ে না এত কিছু জানতে পারতেন না, যতক্ষণ আপনি একটা জাস্ট টেবিলে হচ্ছে আধা ঘন্টার জন্য 4 জনের সাথে আপনি ডিসকাস করছেন। যত কিছু আপনি 30 মিনিটস আপনি যত নলেজ গ্যাদার করবেন। তো আপনাকে এটা আমি কেন বলতেছি, মানে আপনাকেও বলতেছি প্লাস হচ্ছে যারা অডিয়েন্স আছে তাদেরকেও বলতেছি যে এরাসমাস হচ্ছে একটা লাইফ চেঞ্জিং একটা এক্সপিরিয়েন্স, যেটা যারা আসতেছে তারা পাবে। প্লাস আপনারা যারা এখনও আশা করতেছেন যে আপনারা আসবেন, আপনারা হয়তোবা ইনশাল্লাহ পাবেন। হয়তোবা হচ্ছে আপনার প্রোগ্রামে মেনশন করে দেওয়া থাকে যে সামার স্কুল হবে বা উইন্টার স্কুল হবে, অ্যান্ড ওইটাও ফান্ডেড হয়। মানে আপনি হচ্ছেন এখান থেকে যাবেন, ওইটা হচ্ছে প্লেন ফেয়ারটা যাওয়া আসার, প্লাস হচ্ছে ভালো প্লেনে দিবে, অবশ্যই ভালো ক্লাসে দিবে। প্লাস এরপর হচ্ছে ওইখানে যখন যাবেন আপনাকে অ্যাকোমোডেশন দিবে অ্যাটলিস্ট 4 স্টার। এরপর আপনাকে খাওয়াবে, আপনাকে হচ্ছে একটা জায়গায় একত্র করবে, ঘোরাবে, রেস্টুরেন্টে নিয়ে যাবে, সব কিছু ফান্ডেড। তো আপনি চিন্তা করেন যে একটা ট্রিপে প্রায় হচ্ছে এগুলার, মানে এরকম একটা ট্রিপে প্রায় অনেক টাকা খরচ হয় পার হেডে। তো এরাসমাসের এত টাকা, আপনার এগুলো নিয়ে কোনো চিন্তাই করা লাগবে না। সো হচ্ছে এত ফান্ড ওদের। ইভেন হচ্ছে আপনি যদি কিছু একটা করেনও, যে আমি অমুক একটা জায়গায় যাইতে চাই যেটা হচ্ছে এই প্রোগ্রামের সাথে ইনভলভড, আমি কি হচ্ছে তোমাদের ফান্ড থেকে কিছু ফান্ড পেতে পারি এখানে, যদি আপনি ইমেল করেন কোঅর্ডিনেটরকে, হাইলি পসিবিলিটি থাকে যে আপনাকে তারা ফান্ড দেবে ওইখানে যাওয়ার জন্য। তো এই জিনিসগুলো আস্তে আস্তে আপনি শিখে যাবেন যখন আপনি এখানে আসবেন। আই হোপ আপনি একটা লাইফ চেঞ্জিং একটা এক্সপিরিয়েন্সের ভেতর দিয়ে যাবেন আর কি কয়েকদিন পরে। অলরাইট, তো এরপরে হচ্ছে আমি যাব আপনার কাছে চেস অ্যান্ড স্ট্র্যাটেজিক চিন্তা ভাবনা নিয়ে। আপনি তো দাবা খেলতেন আপনার হচ্ছেন খুলনা ইউনিভার্সিটি থাকা অবস্থায়। তো আমাকে বলেন যে দাবা আপনার আগ্রহ কীভাবে শুরু হয়েছে? দাবা হচ্ছে আমি হেরিডিটারি পেয়েছি, আই গেস। আমার মাও ভালো দাবা খেলে, আমার হুম, ভাইও ভালো দাবা খেলে। আমার নানা বাড়ির ফ্যামিলিতে সবাই খুব চেস এনথুজিয়াস্ট। আমি ছোটবেলা থেকে দেখতাম যে বাসায় একটা দাবা ছিলই, যেহেতু আমার বাসা অনেক ছোটবেলায় ছিল। তো আমি ওই ছোটবেলা থেকে আম্মুকে দেখে 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 দেন শিখেছি। তো ক্যাম্পাসে গিয়ে যেটা হয়েছে যে উম, আমার মধ্যে একটা টেন্ডেন্সি ছিল যে আমি হচ্ছে একটু একটু চ্যালেঞ্জ, এতক্ষণে হয়তো আমার কথা এটা বোঝা গেছে যে আমি এটা পারি না, ওইদিকে আমি একটু বেশি চ্যালেঞ্জ ফিল করি যে আমি আসলে কেন পারবো না। রাইট। তো চেস হচ্ছে মেইনলি ছেলেরাই বেশি খেলে। বাংলাদেশে যেটা হয় যে ছেলেরা অনেক খেলে, তো আমার ক্যাম্পাসে হচ্ছে ছেলেরা অনেক বেশি খেলতো। তো এটা
ওইখান থেকে আমার এই আইডিয়াটা আসছে যে আচ্ছা ছেলেরা যেহেতু খেলতেছে এটা আমাকেও খেলতে হবে, এটা তো আসলে ব্রেন এর খেলা, মানে আমি যদি পারি চিন্তা করতে আমি কেন খেলতে পারবো না, এটার জন্য আমাকে বিশেষ কিছু হইতে হবে না। রাইট। তো আমি হচ্ছে ওই ওদের সাথে গিয়ে ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারে এমনি ব্যাচে আর কি ওদের সাথে বসে বসে খেলতাম। তো প্রথম দিকে আমি অনেক হারছি, প্রথমে ইউনিভার্সিটিতে আমার থেকে অনেক ভালো ভালো ছেলে মেয়ে বোধ ভালো ভালো প্লেয়ার ছিল, তো লাস্টের দিকে আমার খেলা ইমপ্রুভ হয়েছে। তো ওই আমি হচ্ছে প্রথম দিকে খেলতাম আসলে কি ভাইয়া, যে যেটাই করে না কেন, ডিবেট বলেন আপনি, ম্যাথের অলিম্পিয়াড বলেন বা চেস বলেন, যেগুলো আমি হাইলাইট করছি না কেন, সবকিছু একটা সার্টেন প্র্যাকটিসের মধ্যে দিয়ে আসতে হয়। মানে প্রথমে আসলে কিছুই হয় নাই আমার, আমার প্রথমে শুরু করতে হয়েছে, আমি প্রথমে ফেলই হয়েছে যেহেতু আমি শুরু করছি, আমি পারিনি আসলে কোনোটাই। আলটিমেটলি আমি যখন ওটা ধরে রাখছি, প্র্যাকটিস করছি বারবার, আজকে না হলে কালকে আবার চেষ্টা করছি, ছাইড়া দিইনি। আমি বলবো যে আমি আসলে যেটা শিখতে চাইছি আমি ওটা কখনো ছেড়ে দিইনি। যেহেতু আমি ছেড়ে দিইনি, আলটিমেটলি আমি প্র্যাকটিস করতে 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 এখন এসে একটা একটা পর্যায়ে আসছে যে এখন কেউ হারাইতে গেলে একটু চ্যালেঞ্জ আমার জন্য না, তার জন্যও হবে। তো আমাকে বলেন যে আপনি যে দাবা খেলতেন, এটা কি কোনোভাবে আপনাকে ডিসিশন নিতে হেল্প করতো? মানে আপনার নট অনলি হচ্ছে দাবার জন্য বলতেছি না, আপনার লাইফের ক্ষেত্রে যখন আপনি কোনো ডিসিশন নিতেন, এই দাবা খেলা কি কোনোভাবে আপনাকে হেল্প করতো? অবশ্যই হেল্প করছে ভাই, আমার পুরো একাডেমিক ব্যাকগ্রাউন্ড বলেন, ম্যাথও আমাকে হেল্প করছে চিন্তা করতে, তারপরে চেস বলেন, তারপরে ডিবেট বলেন, আমি যা যা করছি অ্যাকচুয়ালি সবকিছু আমাকে একই দিকে নিয়ে গেছে, মানে একই ভাবে একটা ভালো পুশ দিছে এন্ড ভালো একটা জায়গায় দাঁড় করে, যে আমি মানে খুবই লজিক্যাল চিন্তা করতে পারি যে কোনো সিচুয়েশনে, সিচুয়েশন যতই ওর্স হোক না কেন। আমার আমার প্রিভিয়াস 1 বছর বা আমার লাইফের আসলে খুবই বাজে, মানে এর থেকে বাজে সিচুয়েশন মানুষ ফেস করতে পারে বলে আমি জানি না, আমার মনে হয় না। আমি যেটা ফেস করছি এটা হয়তো আমার জীবনের এক্সট্রিম একটা বাজে ফেস ছিল, কিন্তু আমি তারপরেও হচ্ছে লজিক্যালি চিন্তা করতে পারছি and নিজেকে আবার গ্যাদার করে আবার অ্যাপ্লাই করা, আবার চিন্তা করা যেটা আসলে লজিক্যাল, সেটা আমি চিন্তা করতে যে পারছি, আমার মনে হয় এগুলো আসলে আমার এত বছরের জার্নি আমাকে শিখাইছে। আদারওয়াইজ হুট করে এসে আমার পক্ষে অ্যাকর্ডিংলি চিন্তা করাটা পসিবল হইতো না। তো চেস আমাকে হেল্প করছে, লাইফ হচ্ছে একটা চেস বোর্ডের মতো টু মি অনেস্টলি। আপনি যখন বোর্ডে থাকেন আপনি চিন্তা করতে পারেন না ওই মুভের বাইরে, যে আমি হচ্ছে কোন মুভটা এখন আমার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট মুভ, সেটা আমি যদি না দিতে পারি আমি হচ্ছে ওখানে চেকমেট হয়ে যাব। তো আপনি যখন বোর্ডে থাকেন আপনি শুধুমাত্র বোর্ডের কথা চিন্তা করেন যে আমাকে এই পারফেক্ট মুভটা এখন দিতে হবে। হুম। লাইফও এরকম, আপনি যে সিচুয়েশনে থাকেন ওই সিচুয়েশন আপনাকে চিন্তা করতে হবে এবং বেস্ট একটা মুভ বের করতে হবে। লাইফ অনেক মেসি থাকবে, অনেক বেশি স্ক্যাটার থাকবে, বাট একটা বেস্ট মুভ যেটা আপনার জন্য বেস্ট আপনি মনে করেন ওটা আপনি চিন্তা করে তারপরে দেন। আই গেস এটা আপনাকে হেল্প করতে পারে, হেল্প করবে ইনশাআল্লাহ। রাইট। আমি মনে করি যে আপনার যে কথাবার্তা যেগুলো বলতেছেন, যে যারা অডিয়েন্স আছে ওনারা অবশ্যই অনুপ্রাণিত হবে এগুলো শুনে। অ্যান্ড আপনি যখন ডিসাইড করতে পারছেন যে আমি এরাসমাস মন্ডাসে অ্যাপ্লাই করব, এটা একটা বিশাল একটা স্টেপ। কারণ এই জিনিসটা অনেকে ডিসিশন নিতে পারে না, এটা ডিসাইড করতে পারে না যে আমি বিদেশে পড়তে যাব, বা অনেকে এটা ডিসাইড করতে পারে না যে আমি এরাসমাস মন্ডাসে অ্যাপ্লাই করব। তো এইটা যখন আপনি ডিসাইড করে ফেলবেন মনে মনে একবার, আপনার অর্ধেক কাজ অলরেডি ডান। অ্যান্ড পরবর্তী কাজ হচ্ছে আপনাকে যে স্টেপগুলো আসবে আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন, ওই জিনিসগুলো না অনেক ইজি হয়ে যাবে, কারণ ওগুলো আপনার পথ পেয়ে যাবেন। বাট আপনি যদি ডিসিশন যদি না নিতে পারেন যে আমি কি করব লাইফে, আমার গ্র্যাজুয়েশন শেষ, আমি ডিসাইড করতে পারতেছি না আমি হচ্ছে এখন চাকরি করব নাকি হচ্ছে বিদেশ চলে যাব, নাকি হচ্ছে হায়ার স্টাডিজের জন্য যাব, না কী করব, যদি এই ডিসিশনহীনতায় যদি ভোগেন, খুবই একটা মেসি চলে, মানে মেসি সময় চলে ওই সময় লাইফের। তো আই হোপ আপনারা অলরেডি ডিসাইড করতে পারছেন যে আপনার লাইফে কী করবেন। আপনারা হয়তো বা ডিসাইড করে ফেলছেন অলরেডি যে আমি রাসমাস মন্ডাসে অ্যাপ্লাই করবো, এই জন্য হয়তো বা আমাদের পডকাস্ট শুনতেছেন আপনারা। আপনাদেরকে কনগ্রাচুলেশনস অলরেডি, কারণ আপনারা ডিসাইড করে ফেলছেন যে আপনারা রাসমাস মন্ডাসে অ্যাপ্লাই করবেন। তো এখন যেটাতে মানে যেই ডিসিশনে আসেন এটা জাস্ট লাগে থাকেন, আই হোপ আস্তে আস্তে সব হয়ে যাবে। তো আপনারা যদি দেখেন অর্পার প্রোফাইল, কারণ হচ্ছে ওর পা বলতেছিল যে ওর সিজিপি 3.65 প্লাস, ওর যদি দেখেন আপনারা ওর প্রোফাইল হচ্ছে দাবা খেলা নিয়ে এক্সপিরিয়েন্স আছে, যেখানে হচ্ছে অনেক মানে কয়েকটা পুরস্কার পাইছে অলরেডি। এরপর হচ্ছে ম্যাথমেটিক্স অলিম্পিয়াডে হচ্ছে পুরস্কার পাইছে। এরপর হচ্ছে ডিবেটে অংশগ্রহণ করছে, সেখানেও পুরস্কার পাইছে। তো ওর এত এত অ্যাচিভমেন্টগুলো এগুলো হচ্ছে ওর হেল্প করছে ওর সিজিপিএকে ব্যাক আপ দেওয়ার জন্য। আপনারা যদি চিন্তা করেন যে আমার সিজিপিএটা কম, আমি কি করতে পারি, তো আপনার হচ্ছে দেখেন ওর পা একটা এক্সাম্পল, আপনারা হচ্ছে ওর কাছ থেকে শিখতে পারেন যে ও আসলে কীভাবে নিজেকে আরও তৈরি করছে। ও কিন্তু পুরো ইউনিভার্সিটি থ্রু আউট দ্য ইয়ার ও হচ্ছে নিজেকে রেডি করছে। বাট আমি এখন ওর কাছে যেটা জানতে চাইবো যে আপনি কি আসলে যখন ফার্স্ট ইয়ারে ছিলেন তখনই কি ডিসাইড করছিলেন যে আপনি হায়ার স্টাডিজের জন্য বাইরে যাবেন, নাকি হচ্ছে এটা ফোর্থ ইয়ারে এসে আপনার মাথায় আসছে যে আমি এখন হায়ার স্টাডিজের জন্য দেশে বাইরে যাব, কোনটা? না আমি হচ্ছে ফার্স্ট ইয়ারে এটা চিন্তা করছিলাম যে সরকার, আমারও একটা বড় বোন আছে,
একটা না, আমার অনেকগুলো বড় বোন আছে, বাট ইমিডিয়েট যে বড় বোন ও হচ্ছে জগন্নাথ থেকে পড়াশোনা করছিল, ও হচ্ছে এখন সমাজসেবাতে চাকরি করে। ওকে আমি দেখছি যে ও সরকারি চাকরির জন্য বাংলাদেশে একটা মানে হিউজ ফাইট দিতে হয়েছে। ও এমনিতে গ্রাজুয়েশন কমপ্লিট করছে, মাস্টার্স করছে, তারপরেও চাকরির জন্য ওকে বেশ একটা লম্বা পিরিয়ড হচ্ছে পড়াশোনা করতে হয়েছে। শুধুমাত্র পড়াশোনাই করছে এমনও হয়তো যে মানে আম্মু মুখে ভাত তুলে দিছে বিকজ ও পড়তেছে। তা আমার ওর ওই স্ট্রাগলটা দেখে মনে হয়েছে যে এটা অনেক লম্বা স্ট্রাগল মানে। আর লেগে থাকা বিসিএস এর জন্য বা যে কোনো সরকারি চাকরি বাংলাদেশে আসলে অনেক চ্যালেঞ্জিং। আগে তো আরো ছিল, এখনো চ্যালেঞ্জিং হচ্ছে। তো আমার আসলে ওর এত সাফারিং দেখে আমার মনে হয়েছে যে আমি আসলে এটা এটা করতে চাই না আমার জীবনের সাথে। আমি ফার্স্ট ইয়ার থেকে ডিটারমাইন ছিলাম যে যেহেতু আমি একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিটেড হয়ে গেছি, আমি ম্যাথমেটিক্সে পড়তেছি, এই 4 বছর আমি পরে আমি চেষ্টা করবো যে আমি কিভাবে হায়ার স্টাডিজে যেতে পারি। আর ইরাসমাস তো আসলে মানে অনেক বড় একটা গোল্ডেন অপরচুনিটি। লাইক আপনি পড়াশোনা করার পরে ওই দেশে থাকেন, দেশে ফেরত আসেন, 2 বছর আপনি একদমই মানে ফ্রি ফ্রি যাবেন, 3টা দেশ ঘুরবেন, পড়াশোনা করবেন, কেন না? এরকম একটা সুযোগ যদি আমার আমার নেয়ার সুযোগ থাকে, আমি কেন অ্যাপ্লাই করবো না? আমি হোক বাংলাদেশে ফেরত আসতে চাই, আমি হোক বাংলাদেশে একটা জব করতে চাই, সরকারি না হোক, আমি যে কোনো কর্পোরেট সেক্টরে যদি জব করতে চাই, আমি গ্রাজুয়েশন কমপ্লিট করে ইরাসমাস থেকে তারপরে এখানে জয়েন করি, মানে এখানে তো আমাকে কেউ বাধা দিচ্ছে না। তা আমি কেন এই জায়গাটাতে অ্যাপ্লাই করবো না? আর আমি আসলে বিসিএস ওই যে বললাম ভাই, আমি মানে একটা ফর্মও কিনি নাই, 1 বছরের অ্যাপ্লাইও করিনি। আমি ডিটারমিন ছিলাম শুরু থেকে যে আমি আসলে মানে দেশে বাইরে পড়াশোনা করবো আর কি। আপনি যখন ডিটারমাইন্ড ছিলেন যে আপনি দেশের বাইরে পড়াশোনা করতে যাবেনই, তো ওই ধারণা থেকে আপনি হচ্ছে নিজেকে প্রিপেয়ার করার জন্যে মানে ফার্স্ট ইয়ারে আপনি কী কী করেছিলেন আসলে মনে ও, আছে? ফার্স্ট ইয়ারে না, ফার্স্ট ইয়ারে হচ্ছে, আচ্ছা ফার্স্ট ইয়ারে যেটা চিন্তা করেছি যে ফার্স্ট ইয়ারে শুধু আমি ডিসাইড করেছি যে আমি 4 বছর পরে কি করতে চাই। এরপর আমি ফার্স্ট ইয়ারে হচ্ছে ওই যে বললাম ভাই, পরীক্ষাগুলো আমি একটু মানে আমার 3.5 এর উপরে থাকলেই হতো। আমি এটা জানতাম যে আমি মোটামুটি একটা সিজিপিএ রাখবো এন্ড ইউনিভার্সিটিটাও এনজয় করবো, যেহেতু আমি প্রথম প্রথম ইউনিভার্সিটিতে গিয়েছি, ট্যুর করা এন্ড ফ্রেন্ডশিপ মানে এভরিথিং এগুলো মেনটেন করেছি। কিন্তু পরীক্ষা কখনো ফাঁকিবাজি করি নাই যে আরে সবই করতেছি, যাক পরীক্ষা যাক, রিটেক টিটেক কখনো নেই নাই। মানে অ্যাকর্ডিং টু চিন্তা করছি যে ওকে, পরীক্ষাও দিতে হবে, মোটামুটি একটা সিজিপিও রাখতে হবে, আবার সবই করতে হবে, বাট যেহেতু আমি রাইট। দেশের বাইরে যেতে চাই সেহেতু আমাকে 3.5 এর উপরে রাখতে হবে। এটা আমি ফার্স্ট ইয়ার চিন্তা করে ফেলছিলাম। আরো ভালো হলে ভালো, যারা আরো বেশি রাখে তারা তাদের জন্য তো কংগ্রাচুলেশন। এন্ড তারপরে সেকেন্ড ইয়ারে উঠেও সেম রেজাল্টটা ধরে রাখছি। ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে এসে চিন্তা করছি যে আমি পেপার কোথা থেকে পাবলিশ করতে পারবো, ভালো থিসিস কে করায়। সবাই থিসিস করায়, কিন্তু কে বেশি, আমার আমার সুপারভাইজারের আবার অনেকগুলো পাবলিকেশন আছে, সে এখন থাইল্যান্ডেও আছে, একটা পেপার প্রেজেন্ট করতেছে। সে হচ্ছে অনেক বেশি রিসার্চ এনথুজিয়াস্ট। তো তাকে চুজ করছি আমি এটা থার্ড ইয়ারে, যে আমি যেহেতু বিদেশে যাবো সেহেতু আমার 2টা পেপার থাকলে আমার প্রোফাইল ভারী হয়ে যাবে। তো আমার স্যারকে চুজ করা উচিত। ইভেন স্যার যদি রেকমেন্ডেশনও দেয়, সে খুব হাই প্রোফাইল একটা প্রফেসর। এটা হচ্ছে তার তার একটা ফ্রেন্ডও আছে ইউনিভার্সিটি অফ বলোনিয়াতে, যেখানে আমি থিসিস করবো। তো হুম স্যার হুম। হচ্ছে কন্ট্যাক্টও করছে যে আমার একটি স্টুডেন্ট যাইতেছে, তো এটা আমার জন্য একটু ভালো হয়েছে। তো আলটিমেটলি আমি এগুলো চিন্তা করছিলাম যে স্যারের প্রোফাইল ভালো, স্যার কাজ করে, তো আমি যদি স্যারের আন্ডারে যাই মোটামুটি আমি একটা পেপার পেয়ে যেতে পারি। এটা আমি থার্ড ইয়ারে চিন্তা করে ফেলছিলাম। যেহেতু আমি ফার্স্ট ইয়ারে চিন্তা করছি আমি বাইরে যাবো, সেহেতু আমি থার্ড ইয়ারে এই এই ডিসিশনটা আমার এই ডিসিশনটাকে ইনফ্লুয়েন্স করছে। রাইট। তো আমি দেন স্যারকে চুজ করছি। এভাবে এভাবে হচ্ছে একটা স্টেপের পর আরেকটা স্টেপ চিন্তা করি। এখন ধরেন যে যারা ফার্স্ট ইয়ারে নাই, যারা অলরেডি ফোর্থ ইয়ারে চলে আসছে, এখন ওরা ডিসাইড করছে যে ওরা দেশের বাইরে পড়াশোনা করতে যাবে বা ইরাসমাস মন্ডসে অ্যাপ্লাই করবে, তো ওদের এখন স্টেপ কী হওয়া উচিত? ওদের স্টেপ হবে ওরা হচ্ছে একটা ইউরোপা সিভি বানাবে আমার হুম মতে। হুম। এখনই বানানো শুরু করবে, যে ফার্স্ট ইয়ার 4-1 টার বা 4-2 টার যেখানে থাকুক না কেন, 4-2 মধ্যে ওরা আইএলটিএস টা দিয়ে ফেলবে। ওদের আইএলটিএস এর একটা সার্টিফিকেট হাতে থাকতে হবে গ্রাজুয়েশন একদম কমপ্লিট করে। ওরা ভালো একটা এসওপি লিখে ফেলবে বা রিসার্চ করবে কিভাবে এসওপি লিখতে হয়। তারপরে ওরা হচ্ছে স্কলারশিপ সার্চ করা শুরু করবে। মানে ওদের এখন স্টেজ হবে নিজেকে মানে অ্যাপ্লাই এর জন্য রেডি করা। যেহেতু ওরা 4 বছর যা কোর্সে করে ফেলছে, ওদের যা যা আছে সেই পেপার গুলো বা যদি কোথাও থেকে উঠানোর মতো পসিবিলিটিস থাকে বা কোনো ওদের অ্যাচিভমেন্ট থাকে, সেগুলো হাতের কাছে রেখে এখন হচ্ছে সিভি বানানো, এসওপি লেখা, এমনি রেকমেন্ডেশন জোগাড় করা, তারপরে স্কলারশিপ সার্চ করা, ইরাসমাস প্লাস অন্য অন্য যে ইউরোপের স্কলারশিপ গুলো অফার করে সেগুলো যদিও চিন্তা করেই থাকে যে ও দেশের বাইরে পড়াশোনা করতে যাবে, তাহলে ওরা এখন এটা করতে হবে। এই 1 বছর ওকে শুধুমাত্র অ্যাপ্লিকেশনের জন্য প্রিপারেশন নিতে হবে। আশা করি ওর পর কথাগুলো আপনারা মন দিয়ে শুনছেন যে আপনি যদি ফোর্থ ইয়ারে থাকেন তাহলে আপনার কী করা উচিত এখনই। সো যেটা করেন, আপনার হচ্ছেন সিভিটা বানানো শুরু করেন। আপনি যখন সিভিটা বানানো শুরু করবেন তখন আপনি আপনার গ্যাপগুলো খুঁজে বের করবেন আসলে। যখন দেখবেন যে আপনার লেখার মতো কিছু নাই, তার মানে আপনি ভাববেন যে আপনি কিছু করেন নাই, আপনার ওইখানে কাজ করতে হবে। ওই যে যে ফাঁকা জায়গাটা আপনি দেখতেছেন, ওই ফাঁকা জায়গাটা কীভাবে ফিল আপ করা যায় ওইটার উপর মনোযোগ দিতে হবে। সে ধরেন যে আপনার প্রজেক্ট নামে একটা সেকশন আছে যেখানে আপনার কোনো প্রজেক্ট নাই,
আপনি চাইলে এখন থেকে একটা প্রজেক্টের কাজ শুরু করেন, যেটা ওখানে অ্যাড করতে পারবেন। আবার ধরেন যে হয়তো বা কোর্সেস বা ট্রেনিং নামে কোনো একটা সেকশন আছে যেখানে আপনার কোনো কাজ নাই, তাহলে আপনার যে এখন সময়টা আছে আপনি হয়তো অনলাইনে কোনো কোর্সেস করে ফেলতে পারবেন, হয়তো বা আপনি একটা ট্রেনিংয়ে জয়েন করে ফেলতে পারবেন। তো ওইটা আপনার ওই সিভি ওইখানে অ্যাড করতে পারবেন। তো এখন যদি এটা না করেন তাহলে যেটা হবে, আপনি যখন বের হয়ে যখন অ্যাপ্লাই করতে আসবেন ওই সময়টা যদি আপনি সিভি বানানো শুরু করেন, তাহলে আপনি গ্যাপ ঠিকই খুঁজে পাবেন, বাট ওটা ফিল আপ করার জন্য পর্যাপ্ত সময় পাবেন না। তো ওই পর্যাপ্ত সময়ের জন্য আপনাকে ওয়েট করা লাগবে আবার। তো বেটার যদি এখন ফোর্থ ইয়ারে থাকেন, লাস্ট ইয়ারে থাকেন, যদি শুনে থাকেন এখন, তাহলে এখন থেকে হচ্ছে এটা বানানো শুরু করেন। বেটার হয় ইভেন থার্ড ইয়ারে থাকাকালীন যদিও কেউ যদি বানানো শুরু করে, সে আস্তে আস্তে আসলে ফিল আপ করতে পারবে তার সিভিটা, আস্তে আস্তে ভারী হবে। এমন না যে থার্ড ইয়ার থাকাকালীন আপনার সিভি অনেক স্ট্রং হয়ে যাবে, এরকম না, হয়তো বা আপনার ওইটা স্ট্রং হতে একটু সময় লাগবে, দেন এক সময় আপনার সিভি গুড টু গো, মানে হচ্ছে অ্যাপ্লাই করার জন্য যথেষ্ট হয়ে যাবে। অলরাইট, আমি হচ্ছে এখন আপনার কাছ থেকে জানবো যে, আমি জানি না এটা সঠিক কিনা, আপনি হচ্ছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের আই মিন সেরা শিক্ষার্থী যে পুরস্কার সেটা আপনি পেয়েছেন, ইজ ইট রাইট? ইয়া। সো সেরা শিক্ষার্থী বলতে হচ্ছে হ্যাঁ, এটা কি আসলে? এটা সম্পর্কে হ্যাঁ, এটা সম্পর্কে আচ্ছা, বলেন। এটা হচ্ছে যে প্রত্যেক বছর বিশ্ববিদ্যালয় দিবসে হচ্ছে স্টুডেন্টদেরকে একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়। হুম, হুম। তো প্রত্যেক ডিসিপ্লিন থেকে একজনকে, তারপরে হচ্ছে প্রত্যেক ক্লাব থেকে একজন ক্লাব প্রেসিডেন্টকে, এরকম ভাবে। তো যেই 22 21 সালের দিকে যে অ্যাওয়ার্ডটা দেওয়া হয়, তখন হচ্ছে আমার ডিবেটে বেশ কিছু অ্যাচিভমেন্ট ছিল। তারপরে হচ্ছে আমার রেজাল্টের দিক থেকে ওই দিন ওই টার্মে আমি ফার্স্ট হয়েছিলাম, ভালো একটা রেজাল্ট করছিলাম। তো সবকিছু মিলে আমি যখন এগুলা প্রেজেন্ট করছিলাম আমার ক্যাম্পাসের, ওই তারা হচ্ছে মানে বিশ্ববিদ্যালয় দিবসে এই অ্যানাউন্সমেন্টটা করে যে স্টুডেন্টরা তোমরা হচ্ছে সাবমিট করো, তোমাদের কি কি অ্যাচিভমেন্ট আছে, গত এক বছর তোমরা কি কি করছো সেগুলো আমাকে দেখাও। তো আমি যখন সাবমিট করছিলাম তখন হচ্ছে আমাকে ওই ইসি থেকে একটা হচ্ছে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল। তো হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটের মতো। তো ওটা আমি গ্রেট, দেখাইছিলাম আমার গ্রেট। কোর্সে। ইয়া। আচ্ছা, তো এত সব কাজের ভেতরে আপনি আপনি টাইম কিভাবে ম্যানেজ করছেন আসলে? এটা একটা চমৎকার প্রশ্ন ভাই। একটা ইনসিডেন্ট শেয়ার করি, সেটা হচ্ছে আমি আজকে তো চলে আসছি খুলনা থেকে, আমার মা আমাকে আনতে গেছে। তা আমি তো হলে থাকতাম বিশ্ববিদ্যালয়ের। এরপর আমার মা যায় দেখছে যে আমি খুবই আনঅর্গানাইজড ওয়েতে অর্গানাইজ থাকি, এটা আমার ভাষ্য। কিন্তু আম্মুর বক্তব্য হচ্ছে যে আমি খুবই মেসি, আমি হচ্ছে কোনো কিছু ঠিক মতো গুছিয়ে রাখতে পারি না। তো আমার হচ্ছে আম্মুকে একটা লাইনই বলার ছিল যে আমি আসলে সময় পাইনি আম্মু কখনোই। আমি রুমে যেতে যেতে 9:30 10টা বেজে যেত সামটাইম, এন্ড দেন আমার পড়াশোনা থাকতো, সিটি থাকতো, বা ক্লাবের কালকে ডিবেট টুর্নামেন্ট আছে, পরশু টুর্নামেন্ট আছে, যখন আমি জুনিয়র ছিলাম আর কি। হুম, এগুলো হুম। চিন্তা করে করে আমার ঘুমোতে ঘুমোতে 1:30 2টা মানে অটোমেটিক হয়ে যাইতো আর কি। আমি যেহেতু তারপর আবার বিকেলে আমি টিউশন করাতাম ক্লাস শেষে। তো এত কিছু করে আমি আসলে নিজের রুম গোছানোর বা হচ্ছে মানে পার্সোনাল লাইফে আর কি একটু শৌখিন থাকার সময়টা পাইনি। জাস্ট এই দৌড়াদৌড়ি করে গেছি, সময় মেনটেন করা একটা কিছু তো ছাড়তে হয়েছে। আচ্ছা, আপনার জন্য আমি একটু বলে রাখি, আপনি যখন এখানে আসবেন না, অ্যাটলিস্ট বাসায় তো আপনার জন্য রান্না করে দিত। এখানে রান্না করে দেওয়ার মতো কেউ থাকবে না। তো আরেকটু হচ্ছে গোছানো হওয়ার ট্রাই করেন, যে এখানে আসার পরে যেন মানে নিজের রান্নাটা তো নিজেই করে খাওয়া লাগবে। প্লাস কাপড় চোপড় ধোয়া থেকে শুরু করে এ টু জেড আপনার নিজের দেখাশোনা নিজেরই করা লাগবে। সো টাইম ম্যানেজমেন্ট যতটাই আপনি আনঅর্গানাইজড হতে অর্গানাইজ হন, এইখানে এসেও হচ্ছে যেভাবে বাংলাদেশে করতেছিলেন, এখানে জাস্ট এক্সট্রা কিছু প্যারা যুক্ত হবে, সেটা হচ্ছে নিজের কাজগুলো আরও নিজের করা লাগবে সব কিছুই, তখন হয়তো আর কেউ থাকবে না পাশে। আপনার মতে বা আপনার দৃষ্টিতে লিডারশিপ বা হচ্ছে যারা নেতৃত্ব দেয়, মানে তারা আসলে কে, তারা কীরকম, মানে সেটা আসলে কী জিনিস? আমার মতে লিডারশিপ জিনিসটা হচ্ছে যে নিজের ডিসিশনটা নিজে নিতে পারা। নট নেসেসারি আপনাকে একটা কমিউনিটিকে লিড করতে হবে, সবাই এটা করতে চায় না, সবাই নিজের একটা কমফোর্ট জোনে থাকতে চায়। আপনি কমিউনিটি লিড করলে চাইলে করতে পারেন, বাট নিজের ডিসিশনটা নিজে নেওয়া কোনো কিছু মানে এই ডিসিশন মেক করার পাওয়ারটা আপনার হাতে থাকা হচ্ছে লিডারশিপ। হুম। আপনাকে হচ্ছে সারাউন্ডিংস এর অনেক কিছু ম্যানিপুলেট করবে, এক এক সময় এক এক দিকে ম্যানিপুলেট করবে, কিন্তু আপনার বুঝতে হবে যে অ্যাকচুয়ালি আপনার জন্য কোনটা ওয়ার্ক করতেছে। সবকিছু সবার জন্য ওয়ার্ক করে বলে আমি মনে করি না। সবার এনভায়রনমেন্ট আলাদা, সবার সারাউন্ডিংস আলাদা, সবার ফ্যামিলি। অনেকের আমি এদিক থেকে লাকি যে আমার ফ্যামিলিতে আমার বাবা মা আলহামদুলিল্লাহ স্ট্রং আছে, এখনো তারা সুস্থ আছে, আমি যেতে পারবো দেশের বাইরে। সবার জন্য এই জিনিসটাও খুব চ্যালেঞ্জিং হয়ে যায়, সবাই চাইলে ফ্যামিলিকে ছেড়ে যেতেও পারে না। তো এই যে জিনিসপত্রগুলো আপনার পারিপার্শ্বিক চিন্তা করে আপনার জন্য যেটা বেস্ট হবে সেই ডিসিশনটা নিতে পারা, এটা হচ্ছে আপনার জন্য আমার মনে হয় যে লিডারশিপ কোয়ালিটি। হুম। নিজেকে লিড করতে জানলে সে হচ্ছে সবাইকে লিড করতে জানে। এখন হচ্ছে আম, আপনার কাছ থেকে আমি আপনার প্রোগ্রাম সম্বন্ধে এবং হচ্ছে এটার সাথে যে বাংলাদেশের জিনিসগুলো কীভাবে রিলেটেড এইসব বিষয়ে একটু জানার ট্রাই করব। সেরকম হচ্ছে যে যে গ্রিন এনার্জি যে মার্কেট, এই মার্কেটের কোন দিকটা আপনার সবচেয়ে বেশি পছন্দ আসলে? এখন তো ইউএসএ
পলিউশন বলে কিছু বিশ্বাসই করে না। হুম বাট হুম। অ্যাকচুয়ালি এই জিনিসটা তো প্রবলেম, মানে প্রবলেম কেন, মানে বাংলাদেশের মতো কান্ট্রিতে দেখলে এটা বোঝা যায় যে এখানকার যে হচ্ছে বিভিন্ন বর্জ্য ব্যবস্থাপনা যেটা আছে এটা খুবই বাজে, মানে এত বাজেভাবে। ইভেন রিসেন্ট একটা ইনসিডেন্ট হলো যে ম্যান হলে একজন ম্যান হচ্ছে পড়ে যাওয়ার পরে তাকে 2 দিন পরে হচ্ছে হ্যাঁ কিন্তু হ্যাঁ, এটা বেবি ছিল। শুনেছি। এগুলো হচ্ছে মিসম্যানেজমেন্টের জন্য, মানে এনভায়রনমেন্টের অবস্থা এত নষ্ট হয়ে গেছে বাংলাদেশের মতো বা আরো যে কান্ট্রি গুলো আছে, একটা প্রপার চিন্তা করা যে হচ্ছে এই ওয়েস্ট থেকেও তো আলটিমেটলি বিভিন্ন সাস্টেনেবল ম্যাটেরিয়ালস আমরা হচ্ছে প্রোভাইড করতে পারি বা আমরা হচ্ছে তৈরি করতে পারি। চাইলে সম্ভব, সবকিছু আসলে ওয়েস্ট থেকেও পসিবল করা, বিভিন্ন উন্নত দেশগুলোতে তো এটাই আলটিমেটলি করতেছে না, কিন্তু আমরা আসলে বাংলাদেশে এটা করতে পারতেছি না, বা আরো যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি গুলো আছে আমরা সেভাবে চিন্তা করতে পারতেছি না। তো এই প্রোগ্রামটা আমাকে যেটা শিখাবে বা যেটা আসলে তারা অফার করতে চাচ্ছে সেটা হচ্ছে যে কিভাবে এনার্জিটাকে বা ওয়েস্টকে আমরা হচ্ছে অ্যাকচুয়ালি মানে ম্যানেজ করতে পারি, এন্ড সেটা কিভাবে হচ্ছে মানে পরিবেশের কোনো ক্ষতি না করে, বরং হুম হুম। ক্ষতিকর জিনিসপত্রগুলোকে কিভাবে আমরা একটা উপকারী জিনিসে হচ্ছে পরিণত করতে পারি, এবং সেটা ম্যাথমেটিক্যালি। সেখানে আসলে ফাইন্যান্স একটা ইম্পর্টেন্ট জিনিস, আমি বললেই আসলে একটা পলিথিন থেকে বিশেষ কিছু তৈরি করতে পারবো না, একটা বাজেট তো লাগবে। তো এটা রাইট। আমাকে শিখতে হবে যে আমি কিভাবে ম্যাথমেটিক্যালি ফাইন্যান্স কে মেনটেন করে কাজটা করতে পারি। আলটিমেটলি আমার প্রোগ্রামটা হচ্ছে এটা। সব কিছুর পেছনে আসলে ম্যাথ। এটা যদি বলি, আমি হচ্ছে ম্যাথে তেমন একটা সুবিধার ছাত্র ছিলাম না, টু বি অনেস্ট। বাট এখানে আসার পরে আমি হচ্ছে যেখানেই হাত দেই, যেখানেই হাত দেই ওইখানেই ম্যাথ। এখন হচ্ছে আমাদের যে আমরা যে এআই মডেল বলেন বা হচ্ছে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল যেগুলো বলেন, সব কিছুর পেছনে প্রচুর ম্যাথ। ইভেন হচ্ছে আমি একটু আগে যে একটা কাজ করতেছিলাম একটা জিনিস নিয়ে, একটা মডেল নিয়ে কাজ করতেছিলাম যেটা হচ্ছে সিগন্যালের উপরে কীভাবে সেগমেন্টেশন করা যায়। তো ওইটার পেছনে হচ্ছে একটা টেকনিক দেখতেছি আমি, ওটা পড়াশোনা করতেছি, আমি একটা জার্নাল পেপার পড়তেছিলাম। প্রত্যেকটা স্টেপে ম্যাথ, প্রত্যেকটা স্টেপে ম্যাথ। কীভাবে হচ্ছে সে ওই সিগন্যালকে কীভাবে ভেক্টরে কনভার্ট করতেছে, দেন হচ্ছে ভেক্টর থেকে কীভাবে সে আবার আরেকটা জায়গায় নিতেছে, প্রত্যেকটা জিনিসে ম্যাথ। এখন হচ্ছে কেউ যদি মনে করেন যে তার জীবনে ম্যাথ শেষ হয়ে গেছে, এটা ভুল ধারণা। ম্যাথ সব জায়গায় লাগে। আমি হচ্ছে আমাদের লাস্ট একটা কোর্স ছিল, সেখানে হচ্ছে প্রবাবিলিস্টিক ম্যাথ লাগতো। তো আমরা হচ্ছে বাচ্চাকালে মানে যে সিম্পল ফর্মুলাগুলো যেগুলো ছিল, ধরেন যে A+B হোল স্কোয়ার সূত্র বা A+B হোল কিউবের যে সূত্র, ধরেন আমাদের একটা ম্যাথ আছে এরকম যেখানে হচ্ছে আপনার প্রজন্ম থেকে যদি হচ্ছে 2টা বাচ্চা হয় এবং প্রত্যেকজন যদি আবার 3টা করে বাচ্চা নেয়, তাহলে হচ্ছে সেটা এক্সটিংক্ট হওয়ার পসিবিলিটি কতটুকুন, বা হচ্ছে সেটা এক্সটিংক্ট হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা। তো এইসব ম্যাথের ক্ষেত্রে দেখা যেত যে যেখানে 2টা বাচ্চার কথা বলছে ওইখানে আমাদের A+B হোল স্কোয়ার কোনো না কোনোভাবে চলে আসছে। আবার যেখানে বলতেছে 3টা বাচ্চার কথা বলছে সেখানে আমাদের কিউবের সূত্র কোনোভাবে চলে আসছে। তখন আমি বসে বসে বলতেছি, আচ্ছা, তো আমি তো A+B হোল স্কোয়ার সূত্র শিখছি, তো এইটা তাহলে এখন কাজে লাগতেছে। মানে এরকম এরকম আর কি, মানে হচ্ছে প্রত্যেকটা জায়গায় ম্যাথ লাগতেছে। এটা যদি কেউ মনে করেন যে না ম্যাথ আর দরকার নাই, তাহলে বুকা স্বর্গে বাস করতেছেন, লাগবে ম্যাথ লাগবে সব জায়গাতেই। ম্যাথ অনেক মজার, ম্যাথ অনেক মজার, আমার এটা শুনে ভালো লাগতেছে যে প্রত্যেকটা জায়গায় ম্যাথ লাগতেছে। আর যদি আমি যেহেতু ম্যাথ পছন্দ করি না, তো এই জন্য আমার কাছে প্যারা লাগতেছে। আপনার কাছে ম্যাথ পছন্দ, আপনি খুব এনজয় করবেন তাহলে আর কি, যেটা মনে হচ্ছে। বাট আমার কিছু করার নেই, আমার পড়া লাগতেছে ম্যাথ, করা লাগতেছে আসলে আমার প্রত্যেকটা জায়গায় ম্যাথ। আমার ডেটা সায়েন্সে পড়াশোনা, ডেটা সায়েন্স ভর্তি ম্যাথ, অ্যান্ড স্ট্যাটিস্টিক্স দিয়ে ভরপুর। যাই হোক, এখন আমি আপনার কাছ থেকে জানতে চাই যে আম, বাংলাদেশের যে এনার্জি সেক্টর যেটা আছে, এখানে আপনি কি পরিবর্তন দেখতে চান? এনার্জি সেক্টরে কি পরিবর্তন দেখতে চান? আমি হচ্ছে একটা বেটার ম্যানেজমেন্ট দেখতে চাই, মানে এনার্জি বাংলাদেশে চাইলে হচ্ছে খুবই ওয়ান্ডারফুলি ম্যানেজ করা পসিবল। বাংলাদেশে আসলে অনেক রিসোর্স আছে, মানে অনেস্টলি লাইক হচ্ছে ইউজ করতে জানি না কেবল আমরা। এত এত পিপল, এত এত মানুষ বাংলাদেশে অ্যাডজাস্ট করে চলতেছে, অ্যাডজাস্ট করে থাকতেছে। এত মানুষ তো আসলে খুবই কম কান্ট্রিতে আছে, ইন্ডিয়াতে আছে, বাট ওটা অনেক বড় কান্ট্রি। মানে বাংলাদেশ মতো ডেন্সলি পপুলেটেড কান্ট্রি এটা আসলে মানে পৃথিবীর কথা আছে বলে আমার মনে হয় না। কিন্তু এখানকার মানুষ হচ্ছে মানে নিজেরাও ম্যানেজেবল না, নিজেরাও ম্যানেজ করতে জানে না। আমাদের যে এত বছর যে অথরিটি ছিল বা যারা শাসন করছে তারাও আমার মনে হয় যে খুবই বাজেভাবে শাসন করছে, রাস্তাঘাটের অবস্থা ভালো না। মানে বাংলাদেশে আসলে একটা একটা এনার্জিটাকে না মানে ম্যানেজেবল জায়গায় নিয়ে যাওয়ার মতো কোনো একটা লিডার চাই, মানে লিডারের একটা প্লেসমেন্ট হোক যারা হচ্ছে এনার্জিটাকে আসলে ম্যানেজ করতে জানে। তো আমি আপনার কাছে জানতে চাই, যদি ধরেন আপনাকে এরকম সুযোগ দেওয়া হয়, আপনার পড়াশোনা শেষ করার পরে আপনাকে হয়তো বা আপনি যে সেক্টরে পড়াশোনা করতেছেন এই সেক্টরের কোনো একটা ভালো দায়িত্ব দেওয়া হলো বাংলাদেশে, তো আপনি কিভাবে প্রথম স্টেপ নিতেন বাংলাদেশের ওই সেক্টরটাকে চেঞ্জ করার জন্য? আমি হচ্ছে যদি সুযোগ পাইতাম আমি আসলে ইনফ্রাস্ট্রাকচার গুলো চেঞ্জ করতাম। সমস্ত সকল ডিস্ট্রিক্ট এবং সকল তৃণমূল পর্যায়ে একদম যারা গ্রামে থাকে বা গ্রামের যারা আছে তাদের মধ্যেও একটা
এডুকেশনের একটা সেন্স দেওয়ার ট্রাই করতাম ইনফ্রাস্ট্রাকচারের মাধ্যমে, হয়তো একটা ভালো স্কুল প্রতিষ্ঠা করে সেখানে ভালো স্যালারি কিছু শিক্ষক নিয়োগ দিতাম। গ্রামের স্কুলের টিচারদের হচ্ছে ঠিক মতো ক্লাসও নেয় না, তাদের হচ্ছে জীবনযাত্রার মানও অনেক অনুন্নত থাকে, স্টুডেন্টরাও যায় না, তাদেরও স্যালারির লেভেল খুব কম থাকে। তো আমি হচ্ছে চেষ্টা করতাম একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান প্রেজেন্ট করার, ওখানে তাদের মধ্যে ভালো কিছু কোয়ালিফাইড টিচার দেওয়ার। এভাবে এভাবে করে করে জেলার ইনফ্রাস্ট্রাকচার গুলো একটু চেঞ্জ করার চেষ্টা করতাম, যাতে সবাই এতটুকু এডুকেশনের সেন্স পায় যে মানে রাইট এন্ড রং এর মধ্যে যাতে ডিস্টিংগুইশ করতে পারে। এতটুকু হলে বাংলাদেশটা আসলে অনেক উন্নত হয়ে যেত, সবাই যদি একটু বুঝতে পারতো। এটাই আসলে হচ্ছে পড়াশোনার মেইন উদ্দেশ্য হওয়া উচিত আমাদের। যার যার অবস্থান থেকে যদি আমরা দেশটা যদি চেঞ্জ করতে পারতাম, তাহলে দেশটা আশা করি অনেক ভালো হতো। বাট সবাই আসলে সব যার যেখানে থাকা দরকার সে হয়তো ওই জায়গায় থাকে না সব সময় দেশে। এটা আসলে আমাদের দেশের সমস্যা। যাই হোক, আমি আপনার কাছ থেকে এখন আমরা হচ্ছে আবার এরাসমাস মন্ডসের হচ্ছে গল্পে চলে আসি। আমরা অনেক অনেক কথাবার্তা বললাম অনেক জিনিস নিয়ে, যেগুলো হয়তো আমাদের আলোচনা করার কথাও ছিল না, তারপর আমরা আলোচনা করলাম। আমি আপনার কাছে জানতে চাইবো যে আপনি যে আবেদন করলেন এরাসমাস মন্ডসে, তো এরাসমাস মন্ডসে আবেদন করার সময় আপনার সবচেয়ে যে কঠিন যে পার্টটা ছিল ওইটা কি? আমার মনে হচ্ছে আমার সবচেয়ে কঠিন পার্ট ছিল হচ্ছে পারফেক্ট একটা এসওপি লেখা। আমার বেলায় মনে হয়েছে যে মানে এসওপি হচ্ছে এআই কে বললে তারা লিখে দিছে, একদম প্রপারলি সুন্দর করে লিখে দিছে, কিন্তু এই এসওপি তে যে আমি স্কলারশিপ পাবো এই গ্যারান্টি তারা দিচ্ছে না। না। আর আমি যে এসওপি দিয়ে অ্যাপ্লাই করব, আমার মতো আরো 10টা স্টুডেন্ট এ চ্যাট জিপিটি কে বা ডিপসিক কে বললে তারা সেম একটা এসওপি তারাও পাচ্ছে। আলটিমেটলি আমি যদি ওটাই সাবমিট করি, তাহলে আমি ওদের মতোই হয়ে যাচ্ছে আমার রেসিপিটা। আমি যে একটু হচ্ছে আলাদা ভাবে নিজেকে প্রেজেন্ট করবো যাতে আমি এটা গেইন করতে পারি। তো রাইট। আমার মনে হয়েছে যে আমি এআই এর হেল্প নিছি, বাট আমি বেশ কয়েকটা এসওপি পড়ছি। তারপরে হচ্ছে মানে পড়ে পড়ে আইডিয়া নেওয়ার চেষ্টা করছি যে আচ্ছা এই কোর্সে ইনি অ্যাওয়ার্ডই হয়েছে, তাহলে কি কি ইনফরমেশন এই কোর্সের জন্য অ্যাপ্লাই করতে হয়েছে বা লিখতে হয়েছে এসওপিতে। আমার হচ্ছে অনেক দিন রিসার্চ করে করে আমি এসওপিটা লিখছি। সিভিটা হচ্ছে আমি 23-এ গ্রাজুয়েশনের পরে কমপ্লিট করে ফেলছিলাম। যা যা ছিল আমি ওখানে, তবে একটা মানে রিকোয়েস্ট থাকবে যে সিভিতে হচ্ছে ভুলভাল ইনফরমেশন না দিই আমরা, মানে এক গাদা ইনফরমেশন দিয়ে রাখি। এটা না করে যতটুকু আমার প্রোফাইল আমি ভালোভাবে প্রেজেন্ট করতে পারি, কারণ অনেক কোর্সে হচ্ছে ওরা ভাইবা নেয়, মানে ইন্টারভিউ তো নেয়। ইন্টারভিউতে তো আপনার সিভির উপরে বেসড করে ওরা কোশ্চেনটা করবে, তাই না? আপনি যদি এরকম ইনফরমেশন গুলো দিয়ে রাখেন যেগুলো আপনি আসলে কখনো করেন নাই, ওটা ধরলে আপনি হচ্ছে আমকামটা করবেন, বলতে পারবেন না। তখন ওরা বুঝে যাবে, ওরা তো রাইট। আসলে এভাবে এভাবে অফার করবে না আপনাকে। তো এটা না করে আপনি জাস্ট অনেস্টলি একটা সিভি বানান, মিথ্যা কথা না বলে লেখেন যেটা করছেন, পড়েন, কাজ করেন, দেন সিভিতে প্রেজেন্ট করেন, ভালো একটা সিভি বানান। আর পড়াশোনা করে এসওপি বানান, মানে রিসার্চ করেন যে আচ্ছা আমাকে যদি পাইতেই হয় তাহলে আমি এফোর্ট দেই, হার্ড ওয়ার্ক করেন, রিসার্চ করেন। এন্ড দেন আমার জন্য এসওপি লেখাটা অনেক টাইমের ব্যাপার ছিল, অনেক দিন এফোর্ট দিতে হয়েছে, 2-3 দিন নিয়ে আমি পড়াশোনা করছি। আচ্ছা, এখন হচ্ছে অপোজিট। আপনার সবচেয়ে কোন জিনিসটা ভালো লাগছে অ্যাপ্লাই করার সময়? সবচেয়ে ভালো লাগছে কিছুই না, জাস্ট ওদের ক্যাটালগে ঢুকছি, মানে এত ইজি, কিছুই না, জাস্ট মনে হচ্ছে কম্পিউটারে বসে বসে কি ক্লিক করতেছি, ঢুকছি, ডকুমেন্টস গুলো দিছি, মানে এত ইজি ছিল অ্যাপ্লাই করা। আমার ব্রেনকে কোনো প্রেসার দিতে হয় না, আমার ব্রেন সেল অটোমেটিক কাজ করছে। যেই প্রেসারটা আমার চেস বোর্ডে দিতে হয় একদম ইজি ছিল, মানে জাস্ট আমি ঢুকছি, ঢুকে অ্যাপ্লাই করলাম, ব্যাস। এই আর কি এটাই জাস্ট অ্যাপ্লিকেশন প্রসেস। ক্লিক করেন, ইনফরমেশনগুলো দেন, আপলোড করে দেন, ডান। এরপর হচ্ছে ওরা আপনাকে ইমেলে যোগাযোগ করবে। তো খুব ইজি প্রসেস। বাট তারপর যদি অনেকের কাছে ঝামেলা মনে হয়, প্রথম যখন আপনি একটা অ্যাপ্লাই করে ফেলবেন, ওই ঝামেলাটার মনে হবে না। ট্রাস্ট করেন আমাদের উপরে, জাস্ট একটাতে অ্যাপ্লাই করেন। অ্যাপ্লাই করার পরে দেখবেন যে আসলে জিনিসগুলো খুবই ইজি। কারণ প্রথমটা অ্যাপ্লাই করতে একটু কনফিউজ লাগে ভেতর ভেতর, আচ্ছা আমি কি ঠিক করতেছি তো, আচ্ছা আমি কি ইনফরমেশন ঠিক দিচ্ছি তো, এটা ভুল দিচ্ছি না তো, এরকম মনে হয়। বাট যখন আপনি একটাতে অ্যাপ্লাই করে ফেলবেন, অটোমেটিকলি এমন কনফিডেন্স চলে আসে এরপরে বাকিগুলোতে, হুম, দিচ্ছি হয়ে যাচ্ছে, দিচ্ছি হয়ে হ্যাঁ, যাচ্ছে। ট্রু ট্রু, এটা ট্রু। প্রথমটাতে অ্যাপ্লাই করে আমার এটা মনে হয়েছে যে হইলো, ওরা কি কোনো আবার মেইল পাঠাবে যে হ্যাঁ আমার অ্যাপ্লিকেশনটা পাইছে, এরকম আমার মনে হয়েছিল, বাট তারপরে আর এরকম মনে হয় না। এটা নর্মাল, খুবই নর্মাল। কারণ হচ্ছে এর পরেরগুলোতে আমি আর মানে হচ্ছে যখন কেউ জিজ্ঞেসও করতো যে ভাইয়া এই ইনফরমেশনটা এটা দিতে চাচ্ছি, এটা তো আমার কাছে কনফিউজ লাগছে, দেয়া কি উচিত হবে কি না, আমি বলি আরে ভাই কনফিউশনে কি আছে, জাস্ট দিয়ে দাও, এটা দিয়ে অ্যাপ্লাই করে দাও, এত কিছু ঘাটতেও আসবে না, হ্যাঁ, ওরা দেখতেও আসবে না, তুমি অ্যাপ্লাই করো। এরকম আর কি কনফিডেন্স চলে আসে। যদি আপনি আরও কয়েকটাতে যদি অ্যাপ্লাই করেন, ধরেন 5-6টা যদি অ্যাপ্লাই করেন, তখন মুখস্থ হয়ে যাবে আর কি বিষয়গুলো। এরকম আপনি যখন মোটিভেশন লেটার লিখতেছিলেন, তো মোটিভেশন লেটারে আপনি এখন এটা শেয়ার করতে পারবেন কিনা আমি জানি না, যদি শেয়ার করতে চান আপনার মোটিভেশন লেটারটা নিয়ে কি একটু কথাবার্তা বলতে পারবেন যে আপনি কী কী পয়েন্ট তুলে ধরছেন অ্যান্ড কী কী বিষয় ওদেরকে বলছেন যে এগুলা
আপনার আছে, বা আপনার এসওপির স্টোরিটা কি ছিল মেইনলি, এটা জানতে চাইতেছি। আচ্ছা, তো যখন আমাকে হচ্ছে ওই যে আমি কোডাসে যখন অ্যাপ্লাই করি, ওরা যখন আমাকে মানে এই রিজনটা দেয় যে হচ্ছে আমি হচ্ছে এই জন্য হচ্ছে আমার হচ্ছে না, ওর আমাকে রিজেকশনের কারণ হচ্ছে এটা, তখন আমার মনে হয়েছে যে মানে আমাকে অ্যালাইন করে দেখাইতে হবে। তো আমি এই জিনিসটা মাথায় রেখে আমার এসওপি তে অপরচুনিটিটা আমি উল্লেখ করেছিলাম যে এই কোর্সের ওরা মানে যেটা চাচ্ছে সেটা মাথায় রেখে আমি কেন এটাতে আমি কেন অ্যাপ্লাই করতে চাচ্ছি, বা আমি এখানে অ্যাপ্লাই করলে আমি কি কি ওদেরকে ইনপুট দিতে পারবো, এরকম ইনফরমেশন গুলোকে আমি সর্ট করে করে যে আমার থিসিসটা কিভাবে ইনফ্লুয়েন্স করতে পারে, তারপরে এই কোর্সের থেকে আমি কি চাচ্ছি, এইভাবে মানে ওটার সাথে অ্যালাইন করে করে আমি লিখেছিলাম যে ওরা ওদের তো একটা হোম পেজে আপনি পড়লে বুঝতে পারবেন, যেটা অ্যাপ্লাই করবেন না কেন আপনি মানে এসওপি লেখার আগে যদি একটু আপনি পড়াশোনা করেন ওই হোম পেজে গেলে আপনি দেখতে পারবেন যে ওদের একটা এজেন্ডা থাকে, ওরা লিখে দেয় বা ওরা হচ্ছে ইনফরমেশন তো দেয় ওদের প্রোগ্রাম হুম সম্পর্কে, হুম ওটা হুম। পড়লে আপনার মাথায় আইডিয়া চলে আসে যাচ্ছে এই প্রোগ্রামটা হচ্ছে এইটা চাইতেছে বা ওদের এজেন্ডা হচ্ছে এইটা। তখন আপনি আপনার রেসিপিতে ওই এজেন্টের সাথে অ্যালাইন করে দিতে পারেন যে আমারও হচ্ছে কাইন্ডা এজেন্টটা এটা, তো আপনিও চাইলেন যে ওই এজেন্টে আপনি পারফর্ম করবেন, দেন আপনি হচ্ছে ওইটা ওইভাবে রেসিপিতে উল্লেখ করবেন যে হ্যাঁ, তখন ওরা দেখতে যাচ্ছে ঠিক আছে আমাদের কোর্সের সাথে তো এটা অ্যালাইন করতেছে, তো দেন হয়তো ডাকার চান্স বেড়ে যায়। হুম হুম। কারণ হচ্ছে বেশ কয়েকটা প্রোগ্রামে লেখা থাকে যে আমরা একজন স্টুডেন্টের কাছ থেকে কি এক্সপেক্ট করতেছি, একটা স্টুডেন্টের এইসব জিনিস থাকলে সে কল পাবে। ইভেন আমার প্রোগ্রামে এটা একদম খুবই ডিটেইলে লেখা যে একজন স্টুডেন্টের যদি এগুলো এগুলো থাকে, আমরা এই বিষয়ে মার্কিং করে থাকি, এগুলো যদি দেয় তাহলে হচ্ছে ওদের কল পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো আমার মনে হয় যে ওয়েবসাইটটা যদি খুব ভালো মতো হচ্ছে কেউ যদি পড়ে একটু, অনেক আইডিয়া পেয়ে যাবে যে ওর কী কী করা উচিত, ওর প্রোফাইলে কী কী ইনক্লুড করা উচিত অ্যাপ্লিকেশন আগ দিয়ে। অলরাইট, সো আমি এখন আমরা প্রায় শেষের দিকে চলে আসছি যদিও, তারপর আমি হচ্ছে আরও কয়েকটা কোশ্চেন করব। এই কোশ্চেন হচ্ছে আপনি যখন রেকমেন্ডেশন লেটারটা নিতেছিলেন আপনার টিচারদের কাছ থেকে, এই প্রসেসটা কীরকম ছিল আপনার খুলনা ইউনিভার্সিটিতে? ওকে, ফর মি ইট ওয়াজ আমাকে হচ্ছে আমার কোর্সে একটা রেকমেন্ডেশন লেটার ওরা চেয়েছিল। তা আমি হচ্ছে আমার প্রফেসরকে আমি নিজে লিখে আমার মতো করে আমি যেভাবে এসওপিটা বানাইছিলাম ওভাবে ঠিক আমার নিজের সম্পর্কে ভালো ভালো কথা যে আমি ক্যাম্পাসে এটা করছি ওটা করছি মানে নিজে যত ভালো ভালো কথা লেখা যায় আর কি লিখে স্যারকে মেইল করছি যে স্যার এটা যদি আপনি একটু আপলোড, আমি যখন স্যারের ওখানে তো অটো জেনারেট মেইল চলে যায়, হুম যখন আমি স্যারের ইনফরমেশন গুলো ওখানে দিচ্ছিলাম তখন হচ্ছে ওরা স্যারকে সাথে সাথে একটা মেইল করে। তো স্যারের যেটা হয়েছে যে স্যারের প্যাডে আমার ওই সেম কথাগুলো কপি করে বসায় স্যার হচ্ছে আপলোড করে দিচ্ছে, তো আমি হচ্ছে এইখানেও এফোর্ট দিচ্ছি, হ্যাঁ রেকমেন্ডেশন লেটারটা হচ্ছে আমি নিজেকে নিজে রেকমেন্ড করতেছি এইভাবে হচ্ছে লিখছি, বাট স্যারের থ্রোতে যে স্যার হচ্ছে এটা এটা বলছে হুম। আমার সম্পর্কে, আমি ভালো ছিলাম, 5 বছর স্যারের আন্ডারে কাজ করছি, পড়াশোনা করছি, কখনো এমন কিছু করি নাই যেটা প্রবলেমেটিক, তো ইয়া ব্লা ব্লা ব্লা। আচ্ছা, তো অলরাইট, যারা অডিয়েন্স আছেন তাদেরকে বলি যে রেকমেন্ডেশন লেটার হচ্ছে দুইভাবে চেয়ে থাকে মেনলি এরাসমাস থেকে। এক হচ্ছে আপনার জাস্ট প্রফেসরের হয়তো ইমেলটা চাবে, যে হচ্ছে রেফারি হবে, অথবা হচ্ছে আপনার কাছ থেকে সরাসরি আপলোডের একটা অপশন চাবে। তো যদি আপনার আপলোড করার অপশন থাকে, এইটা ইজি আমার কাছে যেটা মনে হয়, জাস্ট নিজে আপলোড করে দেন। অবশ্যই হচ্ছে প্রফেসরের কাছ থেকে নেবেন, ওনার অনুমতি নেবেন, ওনার সিগনেচার নেবেন, তারপরে আপলোড করবেন। আর যদি বলা যায় প্রফেসরকে হচ্ছে দিতে হবে, তাহলে সেক্ষেত্রে জাস্ট প্রফেসর ইমেলটা ওইখানে লিখে দিতে হয়, ওইটা অটোমেটিকলি হচ্ছে একটা ইমেল চলে যায়, উনি জাস্ট হচ্ছে ওইখানে একটা পোর্টালের মতো ঢুকে জাস্ট আপলোড করে দেয়। এটা এই দুইভাবে হচ্ছে দেওয়া যায় আসলে এলোয়ার। তো ওনার বেলা যেটা ছিল, উনি হচ্ছেন প্রফেসরের ইমেলটা দিছিল অ্যাপ্লিকেশনের সময়, প্রফেসর একটা ইমেল পেয়েছে, অ্যান্ড হচ্ছে প্রফেসর হচ্ছে ওর পার যে এলওআর ছিল সেটা ওইখানে সাবমিট করছে। তো এই ছিল স্টেপগুলো আর কি। অলরাইট, সো আমরা এখন কথাবার্তা বলবো হচ্ছে আপনার যে ইউরোপে আসবেন, তো এই এক্সাইটমেন্ট নিয়ে আসলে আপনি প্রথমে যখন নির্বাচিত হইলেন, নির্বাচিত হবার পর আপনার অনুভূতিটা আসলে কীরকম ছিল? হ্যাঁ, আমি হচ্ছে ওই যে একটু ডিসহার্টেড ছিলাম যে কোর্টাস থেকে হইলো না, তো যেহেতু তিনটাতে অ্যাপ্লাই হ্যাঁ, কোডাসে করছিলাম আমি হইলে অত হচ্ছে বেশি আমার জুনিয়র হইতেন। হ্যাঁ, ও ভাইয়া এখানে একটা ইনফরমেশন দিতে হবে যে হচ্ছে আমি হচ্ছে আপনার ভিডিও গুলো একদম শুরু থেকে ফলো করতাম, যখন অ্যাপ্লাই করবো মানে অ্যাপ্লাই পিরিয়ড চলে আসছে আমি হচ্ছে আইএসডিএফএসসি তখন হচ্ছে আমি ভিডিও ফলো করতাম, তো আমার মনে ও আমি ভেবে মানে ভুলে গেছি, বাট একটা হচ্ছে পার্টিকুলার ভিডিও দেখি যখন আপনি বলছিলেন যে একটা ভিডিওতে যে আপনি যখন অ্যাওয়ার্ডটা পাইছেন তারপরে আপনি হচ্ছে ভিডিও এরকম আপনার একটা স্টেটমেন্ট ছিল যে আমি তো এখন নিজে অ্যাওয়ার্ডই হয়েছি, সো আই থিঙ্ক আই গট দ্য ভ্যালিডেশন যে আমি এখন কথা বলতে পারি এটার ব্যাপারে যেহেতু আমার এক্সপিরিয়েন্স আছে। তো রাইট। ওইটা দেখে আমার মনে হয়েছে এক্স্যাক্টলি মানে অনেক বিসিএস কোচিং আছে যারা নিজেরা ক্যাডার না, মানে আমি কাউকে অ্যাটাক করছি না, আমি জাস্ট বলতেছি যে নিজেরা হয়তো ওভাবে সাকসেসফুল না হওয়ার পরেও সবাইকে টিচ করা ট্রাই করে, তো তখন তাদের প্রতি ট্রাস্ট একটু হলেও মানুষের কম থাকে যে আচ্ছা মানে
যে পায় তার কাছ থেকে শুনতে মনে হয় যে ভাই তো হচ্ছে অ্যাচিভ করছে, তা আমি হয়তো তার কাছ থেকে মোর ইনফরমেশন পাবো, এটা আমাদের একটা হুম মানে ভেতরে চিন্তা থাকে এরকম। তো আপনি যখন এইভাবে ভিডিওটা শুরু করছেন আমার মনে হচ্ছে আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মানে হি ইজ ভেরি লজিক্যাল এন্ড আই ক্যান ফলো হিম, যে আচ্ছা ঠিক আছে সেইভাবে চিন্তা করতেছে, আমি পাইছি এন্ড আমি এখন কথা বলতে পারি। এরপর থেকে আমি আপনার সব ভিডিওগুলো ফলো করা শুরু করছি। তো এক্সাইটমেন্ট নিয়ে আমি বলবো, তাই তো? এত কথা বলি আমি আসলে, আমার একবারে সবকিছু ভুলায় যায়। তো এইভাবে হচ্ছে আমি আপনার ভিডিও দেখা শুরু করছি, দেখে দেখে আমি তারপর অ্যাপ্লাই করছি, এন্ড দেন যখন আমি হচ্ছে রিজেক্ট হইলাম তখন একটু মন খারাপ হয়েছে যে আচ্ছা হইলো না। আর আপনি যেহেতু প্রোডাক্টে পড়াশোনা করেন, আমি আপনার ভিডিওই দেখলাম, তো তখন মনে হয়েছে যে আচ্ছা ঠিক আছে হইলো না, আর কি করার আছে। তো আমি হচ্ছে 7 তারিখে রেজাল্ট দেওয়ার কথা ছিল। ও হুম আমার প্রোগ্রামে একটা ভালো বিষয় ছিল যে ওরা সব ইনফরমেশন গুলো ওদের পেজে ওয়েবসাইটে দিয়ে রাখছে, যে কবে আমার ওরিয়েন্টেশন হবে, কবে আমার পেপার সাবমিট করতে হবে, তো আমাকে ডেট নিয়ে কোনো প্যারা খাইতে হয়নি, লাইক রাইট ওরা সব বলে দিচ্ছে। এত অর্গানাইজড হইতে ওরা কাজ করছে, তা আমি দেখতে পাচ্ছিলাম যে 7 তারিখে আমাকে বলবে, মানে যাদেরকে দেওয়ার কথা তাদেরকে বলবে। তো আমি 7 তারিখে মেলটা চেক করি না, আমি ভাবলাম যে হয়তো হয় নাই, 3টায় করছি, আচ্ছা যাই হোক করবো না। পরের দিন 8 তারিখে মনে হলো যে যাই একটু ঢুকে দেখি। 7 তারিখে অলরেডি তারা মেল দিয়ে রাখছে, আমি দেখিনি। 8 তারিখে যখন আমি দেখলাম যে এক্স্যাক্টলি ওরা আমাকে এটাই বলছে যে অফার করতেছে, ওইটা ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ। তো তখন মনে হয়েছে যে আমি কয়েকবার পড়ছি, মানে কয়েকবার মানে বেশ কয়েকবার 3-4 বার পড়ে, তারপর আমার মনে হয়েছে যে এটা কি সত্যি আমাকেই লিখছে, আমার নামই লেখা উপরে। বেশ অনেকবার কনফিউশনে থাকার পর না আম্মুর কাছে নিয়ে গেছি, আম্মু একটু দেখো তো এটা কি আমার নামে লিখছে কিনা, আমাকেই বলছে কিনা। আম্মু পরে বলো হ্যাঁ এই তো ইরাসমাস। আম্মু আসলে স্কলারশিপ সম্পর্কে ভাবে বুঝে নাই, কিন্তু আম্মু যেটা পড়ছে সেটা আমাকে বলছে যে হ্যাঁ এরকমই তো লেখা, তোমার নাম লেখা আর ইরাসমাস স্কলারশিপই তো লেখা। তারপর আমি শিওর হইলাম যে ওকে পাইছি, সিরিয়াসলি পাইছি। তারপরে তো ওরা বলে যে হচ্ছে আপনি আগে একসেপ্ট করবেন কিনা সেটা আমাদেরকে জানান। আমি 1 মিনিটও ডিলে করি নাই, জাস্ট তাতে ওরা যেটা লিখতে বলছে যে হ্যাঁ আমি একসেপ্ট করছি, এটা আমি ওদেরকে লিখছি, লিখে আমি থেকে পাঠাইছি। তো এটা আচ্ছা ছিল হচ্ছে একদম ইনিশিয়াল স্টেটমেন্ট, যে দেরি করা যাবে না, এখন জাস্ট আমাকে বলতে হবে যে হ্যাঁ আমি এটা চাই। সেই আর কি, তারপরে তো সব স্মুথ ছিল, ওরা একটু একটু করে মেইলে সবকিছু বলতে কিভাবে কি করতে হবে। রাইট রাইট কনগ্রাচুলেশনস থ্যাংক ইউ। আপনার এটা এটা কখনো মনে হয় না যে ওরা আমার কেন স্কলারশিপটা দিল, আমি কি আসলেই এখানে আসার মতো ওর দিয়ে আমার কেন দিল, এটা নিজেকে জিজ্ঞেস করেন এটা নাই? আমার এখনো মনে হয় ভাইয়া, এটা আমার এখন, আমি যতদিন না প্রোগ্রামে পড়া শুরু করবো ততদিন আমার মনে হবে যে আমাকেই কেন, আসলে কি আমাকেই দিছে, মানে আমি এটাতে কেন পাইলাম, এটা আমার এখনো মনে হয় ভাইয়া, সত্যি কথা। এরকমই এরকমই মনে হয় আমার হচ্ছে ইভেন এখনও। হ্যাঁ আমি হচ্ছে যখন আমার প্রফেসর যখন হচ্ছে আমার নাম মানে আমার নামে হয়তো বা কোনো একটা, আমি রিসেন্টলি হচ্ছে বেল ল্যাবে কাজ শুরু করছি। তো আমার প্রফেসর যখন আমার নামে রেকমেন্ড করছে, আমি ওই ইমেলটা দেখছি, আমার নামে লিখছে যে আমার একটা স্টুডেন্ট, ও হচ্ছে এই প্রোগ্রামের টপ 2% মধ্যে একজন স্টুডেন্ট, ও খুবই ব্রিলিয়ান্ট অ্যান্ড হচ্ছে ও খুবই স্মার্ট, এইসব টেসব সব কিছু বলছে আমার সম্বন্ধে। আমি তখন বলতেছি এটা কে, কার কথা লিখছে, এগুলো কি আমি? এটা আপনি ভাই, আপনি বিশ্বাস না করলে এটা আমরা জানি, এটা আপনি। পরে হচ্ছে আমি বললাম, মানে ওই একটা ইমেইলে হচ্ছে মানে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে আসলে, জাস্ট প্রফেসর একটা ইমেইলে, কারণ বেল ল্যাব তো হিউজ কম্পিটিটিভ একটা জায়গা। তো আমি তখন চিন্তা করতেছিলাম যে প্রফেসর কি এটা আমার কথাই বলতেছে আসলে, মানে কার কথা বলতেছে, আমি কি এত মানে টপ 2%-এর মধ্যে একজন, এত ব্রিলিয়েন্ট, আমি আমার নিজের বিশ্বাস হয় না আমি এরকম। তো আপনার পেলে এটা হওয়ার কথা যে আপনি যখন স্কলারশিপটা পান আসলে তখন এটা কি আমারে দিছে, এটা তো ইমেলটা কয়েকবার পড়ি, তো এটা কি আমি? ট্রু ট্রু ভাই, এটাই এই হয়েছে, আমি ফিলিংটা নিজের হয়। নাম দেখে আমার মনে হচ্ছিল না এটা আমি। পরে হচ্ছে আমি তখনও বিশ্বাস করতেছি, আমার বেলায় যেটা হয়েছে আমি তখনও বিশ্বাস করতেছিলাম না। আচ্ছা ইমেলটা দিছে, এটা আমি স্ক্রিনশটটা পাঠাইলাম আবার হচ্ছে একটা ভাইকে, ওইখানে লেখাও যে ইরাসমাস মুন্ডাস দেওয়া স্কলারশিপ পাওয়া আপনাকে দিতেছে, নট অনলি হচ্ছে কোটাসের কথাও লেখা না বা ইয়ের কথাও না, একদম স্পেসিফিকভাবে লেখে ইরাসমাস মুন্ডাস অফার করতেছে। এরপর আমার খটকা যে আচ্ছা ওরা কি ইরাসমাস মুন্ডাসের কথা বললো নাকি প্রোগ্রামের কথা বললো, মানে কনজর্টিয়াম স্কলারশিপের কথা বললো। তো এই জন্য আমি হচ্ছে আবার এক সিনিয়র ভাইকে স্ক্রিনশট পাঠাইতেছি, বা বলতেছে হ্যাঁ রে ভাই এরা তোরে দিতেছে। এর কয়েকদিন পরে তো হ্যাঁ আবার সেম জিনিসটা আমার সাথেও হয়েছে, আমিও সাথে সাথে এসএস নিয়ে আমার এক সিনিয়র আপুকে পাঠাইছি যে আপু এটা কি মানে এটাই বলছে। দেন উনি বলছে হ্যাঁ কংগ্রাচুলেশন এটাই বলছে। আচ্ছা প্রথম প্রথম এরকমই হয় আসলে। তারপরে তো আবার আরেকটা প্রোগ্রাম থেকে স্কলারশিপ চলে আসলো, তখন আর এত এক্সাইটমেন্ট লাগে নাই, কারণ অলরেডি একটা থেকে তো চলে আসছে। এরকম হয়ে আসলো পরে যখন মনে হলো যে আরেকটা প্রোগ্রাম থেকে যখন আসে তখন হচ্ছে আচ্ছা মনে হয় কিছু আছে, এই জন্য সব প্রোগ্রাম থেকে দিতেছে। ইউরোপে যখন আপনি আসবেন মানে ইউরোপের কোন বিষয়টা নিয়ে আপনি সবচেয়ে বেশি এক্সাইটেড? আমার মাথায় তো শুধু আসে যে আমি কতক্ষণ ঘুরতে যাবো, আর কি যেগুলো আমি ক্যালেন্ডারে দেখতাম সেসব জায়গা আমি কতক্ষণ এক্সপ্লোর করবো, এটা নিয়ে আমি সবচেয়ে বেশি এক্সাইটেড। ওকে। আগে আমাকে এক্সপ্লোর কোনো করতে হবে। ভেতরে কোনো ভয় বা চিন্তা আছে কোনো বিষয় নিয়ে ভেতরে ইউরোপে? কোনো, ভেতরে কোনো ভয় বা চিন্তা এগুলো কিছু আছে আপনি ইউরোপে আসতেছেন? হ্যাঁ এটা একটু আছে, ভয় বলতে হচ্ছে যে
আমি কখনো আসলে বিদেশে তো ট্রাভেল করিনি, এটা আমার ফার্স্ট টাইম হবে যদি সবকিছু ঠিক থাকে ইনশাল্লাহ এই মাসের 30 তারিখে। তো মানে সাকসেসফুলি মিউনিক এয়ারপোর্টে, মিউনিকে যেহেতু আমাকে পড়াশোনা করতে হবে আমি ওখানেই যাবো ফার্স্টে। তো ওখানে এয়ারপোর্টে নামা এন্ড সবকিছু এয়ারপোর্টের সিস্টেম গুলোর সাথে পরিচিত হওয়া, একটু একটু করে আমাকে বুঝে বুঝে এই কাজটা করতে হবে, এটা কি চ্যালেঞ্জিং হবে কিনা, আমি করতে পারবো কিনা, এটা নিয়ে একটু একটু চিন্তা করি। তো ওখানে ঠিকভাবে নামার পরে ওই কান্ট্রিতে গিয়ে তারপরে ওই দিন ওখানে স্টে করে পরের দিন ইতালি চলে যেতে হবে সকালে, তো আমি ফ্লাইটেই যাব। কিন্তু এই সবকিছু ম্যানেজ করা, আমি যেহেতু নতুন কান্ট্রি এন্ড আমার কাছে তো আসলে তখন এই দেশে যে কোনো জায়গায় যে কোনো ভাবেই যাই, যে কারোর সাথে অ্যাক্সেস পাওয়া যায়, যে কোনো প্রবলেমে কখনো ভয় লাগে না। কিন্তু ওখানে তো আসলে আমার ফ্যামিলির কেউ থাকবে না, শুধু হচ্ছে আমি। লাকিলি আমার একটা সিনিয়র আপু আছে, আপু আর আপুর হাজবেন্ড হচ্ছে ওই দেশে থাকে। তো আমি আপুর বাসায় আপাতত উঠতেছি, আপু হয়তো আমাকে এয়ারপোর্ট থেকে নিয়েও যাবে আলহামদুলিল্লাহ। বাট তারপরেও একটু ভয় তো কাজ করে, এখান থেকে যাবো সব তো একা একা করতে হবে, একটু মনে হচ্ছে যে সব আমাকে ম্যানেজ করতে হবে এবং পারফেক্টলি করতে হবে, না হলে আমি আমার একাই প্রবলেমে বললে আসলে ওই মোমেন্টটা আমি আসলে হেল্প পাওয়ার জন্য কাউকে পাচ্ছি না আশেপাশে, এই ভয়টা একটু আছে। না, এটা হচ্ছে ভয় লাগাটা খুবই স্বাভাবিক। কারণ আপনি একলা একটা জায়গায় আসতেছেন। তো প্রথম একটু ভয় লাগবে, বাট দেখবেন যে সামহাও এটা ম্যানেজ হয়ে যাবে। মানে আপনি কোথাও আটকাবেন না। আপনি না কোনোভাবে এটা হয়ে যাবে, পার হয়ে যাবে, প্যারা নেই। আসবেনই, স্মুথলি হবে সব। তো এত টেনশন নেওয়ার কিছু নেই। আর যখন হচ্ছে প্রথমবার যখন সব কিছু সাকসেসফুলি করে ফেলবেন, এরপরের স্টেপগুলো আরও সহজ লাগবে। কারণ আপনি যখন সেকেন্ডবার আবার যখন সেম জার্নি দিয়ে আসবেন, তখন এটা কিছুই মনে হবে না। তো প্রথমবার এক্সপিরিয়েন্সটা নেওয়া উচিত আসলে সবারই, শেখা উচিত। আপনি যেরকম আসতেছেন, আসার পরে হয়তো বা ধরেন যে কোনো একটা কাজ আপনার নিজেই করা লাগতেছে, লাগেজ হয়তো বা আপনাকে কালেক্ট করতে একটা জায়গায় আসা লাগতেছে এয়ারপোর্টের। আবার হয়তো বা আপনি যখন ধরেন যদি আপনি এটার সাথে পরিচিত না হইতেন, তাহলে হয়তো বা আপনি কখনো জানতেন না যে লাগেজ কোথায় থাকে, কোথায় যে কালেক্ট করতে হয়, কীভাবে বোর্ডিং পাস করতে হয়। তো এই জিনিসগুলো আপনি আস্তে আস্তে শিখবেন। তো যখন আপনি এগুলোর ভিতরতে যাবেন, প্রথমবার হচ্ছে এটা আপনার লার্নিং হবে, এই চিন্তার ভিতর দিয়ে, ভয়ের ভিতর দিয়ে। পরের বার থেকে এগুলো সব স্মুথ হয়ে যাবে। সো এইটা হচ্ছে ভয় পাওয়াটা বা চিন্তা পাওয়াটা খুবই নর্মাল। এখন বলেন যে প্রোগ্রামে আপনি যে বাংলাদেশকে কীভাবে রিপ্রেজেন্ট করতে চান আপনার প্রোগ্রামে? মানুষকে আমি আমার প্রোগ্রামে মানুষকে কিভাবে রিপ্রেজেন্ট করছি? করতে চান আসলে, এইখানে আসার পরে কীভাবে রিপ্রেজেন্ট করবেন? ওকে, আমার আমার মনে হয় যে যেটা ওদের আমি সবাইকে ধরে বাংলাদেশে ধরে দেখি, বাংলাদেশি ভাষা শেখাবেন না? কীভাবে ওদেরকে বাংলাদেশ কীভাবে রিপ্রেজেন্ট করবেন? কারণ ভাষা হচ্ছে, শেখাবো অবশ্যই, কিছু কারণ সুন্দর সুন্দর ওয়ার্ড তো আমি শেখানোর চেষ্টা করবোই। কিন্তু আপনি একটা কমন কোশ্চেন এখনই শিখে রাখেন, সেটা হচ্ছে ওরা সবাই আপনাকে জিজ্ঞেস করবে যে কিভাবে বলতে পারি যে উম, যেটা আমার কাছ থেকে আমার ফ্রেন্ডরা এখন পর্যন্ত যতজনের সাথে দেখা হয়েছে সবাই ওয়ার্ডটা শিখছে। ওরা এটা শিখে যে কিভাবে বলবো যে সে তাকে ভালোবাসে। এটা হচ্ছে কিভাবে বলা যায়। হ্যাঁ, এটা হচ্ছে বাংলা ভাষায় কিভাবে বলা যায়। এটা হচ্ছে ওরা সবাই আমার কাছ থেকে শিখছে। এখন পর্যন্ত আমার যতগুলো ইন্টারন্যাশনাল ফ্রেন্ড আছে ম্যাক্সিমাম ওরা এই ওয়ার্ডটা জানে, যে কীভাবে হচ্ছে বাংলায় কাউকে বলতে হয় সে কীভাবে তাকে ভালোবাসে। এটা ওরা জানে। তো তো এরকম আর কি বললাম যে আপনি কীভাবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করুন, কারণ এখানে অনেক কালচারাল ইভেন্ট হবে। তো ওগুলোতে হয়তো বা আপনি শাড়ি পরে আসলেন, একটা ওয়ে হতে পারে। অথবা হচ্ছে ফুড ইভেন্ট হতে পারে, সেই ফুড ইভেন্টে হয়তো বা আপনি কিছু একটা রান্না করে নিয়ে আসলেন। অনেক ওয়ে আছে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার। তো আপনার কোনো ইউনিক আইডিয়া আছে যেটা দিয়ে আপনি হয়তো বা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চান? তো এখনো পর্যন্ত আমি ভাবি নাই, তবে যেখানে আমি সুযোগ পাবো রিপ্রেজেন্ট করার হুম সেখানে আমি হুম। একদম বাংলাদেশকে বাংলাদেশের মতো করে রিপ্রেজেন্ট করবো, লাইক আউটফিট থেকে শুরু করে তারপরে হচ্ছে পুরো গেট আপ এন্ড পুরো কালচারটাকে আমি বাংলাদেশে যেভাবে ছিলাম বাংলাদেশকে সেইভাবে ওদের সামনে প্রেজেন্ট করার ট্রাই করবো, এবং খুবই বিউটিফুলি, লাইক বাংলাদেশের মতো এত ভেরিয়েন্ট। আপনি যেটা বললেন যে শাড়ি পরে প্রেজেন্ট হওয়া, আমার মনে হয় যে সবচেয়ে বেশি সুন্দর লাগে যদি কেউ অ্যাকচুয়ালি শাড়ি পরে কোথাও নিজেকে প্রেজেন্ট করে। তো বাকি আদার দেন এনি কান্ট্রিজ আউটফিট, আমার মনে হয় শাড়ি খুব সুন্দর একটা আউটফিট। তো আমি অবশ্যই ট্রাই করবো যে এই জিনিসপত্রগুলো সবার মধ্যে দেওয়ার, বাংলাদেশের এই ইউনিক কালচার গুলো। আর ল্যাঙ্গুয়েজের দিক থেকে তো আমি যে পরিমাণ কথা বলি, আমার মনে হয় ওরা শিখতে না চাইলেও আমি জোর করে শিখাবো, যে এটা বাংলায় এভাবে বলে, তোমার এটা শিখতে হবে। এই আর কি, বাংলাদেশের কালচার গুলোকে হচ্ছে আমি এভাবে এনরিচ করার চেষ্টা করবো অবশ্যই। হ্যাঁ, আপনিও মোটামুটি শিখে যাবেন অনেকগুলো। যেরকম আমি মনে হয় অলরেডি ১০-১২টার উপরে ল্যাঙ্গুয়েজে কীভাবে ধন্যবাদ বলতে হয়, গ্রিটিং করতে, এগুলো আমি জানি। তো এগুলো আপনি শিখে যাবেন মোটামুটি, কারণ ওদের সাথে ঠিক থাকতে থাকতে শিখে যাবেন আসলে। এটা সময়ের ব্যাপার জাস্ট। এখন আমাকে বলেন যে আপনি বাংলাদেশ থেকে একটা জিনিস, কি একটা জিনিস আপনি সেটা হচ্ছে ইউরোপে নিয়ে আসবেনই, যেটা আপনি অলরেডি নিয়ে আসবেনই, ওইটা কি জিনিস? ও, আমার হচ্ছে একটা ফ্রেম আছে, একটা না বেশ কয়েকটা ফ্রেম আছে। ফ্রেম মানে হচ্ছে আমরা হচ্ছে একবার আমার
ক্যাম্পাস থেকে আমরা সবাই ব্যাচে হচ্ছে একটা ট্যুর করেছিলাম আমার সিনিয়র ব্যাচের সাথে। হুম। তো ওইখানে আমার সুন্দর একটা বাঁধাই করা ফ্রেম আছে আমার খুব প্রিয় মানুষগুলোর সাথে আমার ছবি, আমি ওটার সাথে করে নিয়ে আসবো, ওটা আমি চাই আমার সাথে সবসময় থাকুক। মনে হবে যে আমি আমার বিশ্ববিদ্যালয়ের সেই মেমোরিজ গুলো নিয়ে আসছি সাথে করে। তো এটা নিয়ে আসবো। আর কিছু পার্সোনাল পার্সোনাল কিছু বিলঙ্গিং আছে যেটা আমি আমার সাথে নিয়ে আসবোই। আমার এবং আমার খুব মানে প্রিয় কোনো মানুষের কিছু মেমোরিজ যেগুলো আমি নিয়ে আসার চেষ্টা করবো। এই আর কি, ফটো ফ্রেম গুলো এন্ড পার্সোনাল কিছু বিলঙ্গিং। আচ্ছা, আপনি যখন অ্যাপ্লাই করতেছিলেন, আপনি কি আপনার সিনিয়রদের কাছ থেকে বা টিচারদের কাছ থেকে হেল্প পেয়েছিলেন? সিনিয়র এক আপুর কাছ থেকে নিয়েছিলাম। আপু হচ্ছে অ্যাস্ট্রোফিজিক্স, ইরাসমাসের অ্যাস্ট্রোফিজিক্স এ হচ্ছে এখন জার্মানিতে পড়াশোনা করছে। তো আপুর কাছ থেকে আমি শুনেছিলাম যে আপু কোন কোন জিনিসগুলো মেইন। আপু আমাকে তখন এরকম ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছিল যে সবকিছুতে ব্যালেন্স করে একটু অ্যাপ্লাই করা, লাইক আইএলটিএস যে একদম খুব ভালো করতে হবে এরকম না, আবার সিজিপিএ যে একদম ভালো করলে তুমি পেয়ে যাবে এরকম না। সবকিছু হচ্ছে ব্যালেন্স করে, মানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, তারপরে হচ্ছে এক্সট্রা কারিকুলার, আইএলটিএস এর একটা মডারেট রেজাল্ট এন্ড টোটাল সিজিপিএ, এগুলো সবকিছু হচ্ছে একটু অর্গানাইজ করে রাখা, মোটামুটি লেভেলে রাখা। তো হ্যাঁ, আমি আমার এক সিনিয়র আপুর কাছ থেকে হেল্প। ওকে, কুল। আমরা অলমোস্ট প্রায় 1 ঘন্টার মতো কথা বলছি এই এতক্ষণে। তো আমরা হচ্ছে একদম শেষ পর্যায়ে চলে আসছি আমাদের পডকাস্টের। তারপর এখন আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে আপনারা মানে যারা অডিয়েন্স আছে, যারা জুনিয়র আছে, তো জুনিয়রদের উদ্দেশ্যে যদি কোনো পরামর্শ থাকে, আপনি কি দিবেন সেটা ওদের জন্য? পরামর্শ থাকবে যে হচ্ছে অনেস্টির সাথে হার্ডওয়ার্ক করা। মানে কাজে যদি ফাঁকি দিই আমি, কোথাও না কোথাও ফাঁকি দিলে ওইটার জন্য একটা সময় যে আসলে মানে আমার নিজেকেই সাফার করা লাগবে। সো যতটুকু আমি করতে পারি অতটুকু আমি করি অনেস্টির সাথে। অ্যাজ এ স্টুডেন্ট পড়াশোনা করা উচিত। তো একটা সার্টেন লেভেল পর্যন্ত পড়াশোনা করা এটা তার দায়িত্বের মধ্যে পড়ে স্টুডেন্ট হিসেবে। এবং জাস্ট নিজের যত প্রবলেম থাকুক যত কিছু থাকুক তার সাথে নিজেকে ধরে রেখে ওই রাস্তাটাকে হচ্ছে হাইটা যাওয়া, ফেস করা, ফেস করাই লাগে সবকিছু। এই তো, যে কোনো প্রবলেমের মধ্যে ফেস করা এবং হার্ড ওয়ার্ক করা, এফোর্ট দেওয়া, এফোর্ট ম্যাটার্স এভরিথিং। অলরাইট, লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে বাংলাদেশের মেয়েদের জন্য স্টেমে আপনার কোনো বার্তা আছে বা কোনো মেসেজ আছে ওদের জন্য? হ্যাঁ অবশ্যই, এই যে বাংলাদেশের মেয়েগুলা ওরা একটা ট্যাবুর মধ্যে বাস করে। আমার ব্যাচে 9টা মেয়ে ছিল আর 38টা ছেলে ছিল, মানে ছেলেই ছেলে, জাস্ট 9টা মেয়ে কোনো রকম বসে এই কোনায় ওই কোনায় দেখাও যেত না, বিকজ ম্যাথে মেয়েরা পড়তে আসতে চায় না। বাট আলটিমেটলি আমার স্কলারশিপটা ম্যাথের থ্রুতেই হয়েছে। ও একটা মজার বিষয় হচ্ছে ভাই, এটা আমি প্রেজেন্ট করছিলাম যে আমাকে হচ্ছে 1-to-1 হচ্ছে একটা, মানে স্কলারশিপ অফার করার পরে 1-to-1 হচ্ছে একটা কি বলে সেশনের মতো হয়েছিল। তারা সেখানে জিজ্ঞেস করেছিল যে আমি কোনো প্রবলেম ফেস করছি কিনা, যেহেতু প্রিভিয়াসলি কোনো ইন্টারভিউ হয় নাই। তো তখন সে আমাকে ফান করে জিজ্ঞেস করতেছিল যে তোমার কেন মনে হয় যে তুমি এটা পাইছো, মানে এটা তো আসলে একটু চ্যালেঞ্জিং, তুমি ম্যাথে পড়াশোনা করছো, তুমি কেন, মানে তোমার কেন মনে হয়েছে যে তুমি এটা বাংলাদেশ থেকে পাইছো। তখন আমি তাকে এই অ্যান্সারটা দিছি যে আমি নিজেকে কখনো আসলে এইভাবে কনসিডার করি নাই যে আমি মেয়ে, তো হুম। আমার ব্রেন হচ্ছে ফাংশন করতে পারবে না। আমার মনে রাইট। হয়েছে যে জেন্ডার আসলে ডাজেন্ট ম্যাটার ইন এনি কেসেস। তো আমি যদি কেপেবল হই সেটা আমি হচ্ছে যে কোনো জায়গায় ফ্লারিশ করতে পারবো। কোনো কিছু ছেলেদের জন্য পার্টিকুলারলি আসলে মানে বাউন্ডেড না। তো যে কোনো মেয়ে চাইলে স্টেমে পড়াশোনা করতে পারবে। জাস্ট ম্যাটার অফ এফোর্ট এন্ড ম্যাটার অফ টাইম, যে আমি রাইট। পড়াশোনায় টাইম দিচ্ছি কিনা, আমি পড়াশোনা এফোর্ট দিচ্ছি কিনা, এটা ছেলে মেয়ে নির্বিশেষে। তো রেদার আমার ব্যাচের ছেলেদের থেকে আমাদের মেয়েদের রেজাল্ট ভালো ছিল। মেয়েরা চাইলেই স্টেমে আসতে পারে এবং ভালোভাবে আসতে পারে, শুধুমাত্র ওরা ট্যাবের মধ্যে থাকে যে আমি পারবো না, আমি হুম পারবো না, হুম আমাকে দিয়ে হবে না। আর চ্যালেঞ্জও আছে ভাইয়া, শুধুমাত্র মেয়ে বলে মানে ইউনিভার্সিটি পর্যন্ত আসাটাও একটা চ্যালেঞ্জ। হুম। আমার কলেজেরই অনেক ফ্রেন্ড ছুটে গেছে যারা হচ্ছে আসলে আসতে পারে নাই। তো বের হয়ে আসা উচিত, তাদের স্টেমে আরো বেশি বেশি পড়াশোনা করা উচিত। রাইট, আই হোপ যারা মেয়ে অডিয়েন্স আছেন, যারা অল্পর কথা শুনলেন, আপনারা অনেক অনুপ্রাণিত হয়েছেন। আপনারা যদি কেউ দ্বিধায়ও থাকেন যে আমি মেয়ে মানুষ, আমি হয়তো অ্যাপ্লাই করতে পারবো, মানে অ্যাপ্লাই করলে হয়তো আমার অনেক ঝামেলার ভেতরতে যেতে হবে, চিন্তা করার কিছু নাই, অ্যাপ্লাই করে ফেলেন। যা হবে ভালোই হবে আর কি। আর যত অডিয়েন্স আছেন, সেক্ষেত্রে কোনো জেন্ডার বলতে কিচ্ছু নাই। আপনারা মনে করবেন যে হিউম্যান, মানুষ। তো এইভাবে হচ্ছে আই হোপ ওরপার সাথে আমাদের যে এতক্ষণ কথাবার্তা বললাম আমরা আমরা এমআইবিডি পডকাস্ট সিরিজ থেকে, মানে ওরা এবার নিয়ে আসছিলাম, মানে ওরপাকে আমাদের হচ্ছে গেস্ট হিসাবে নিয়ে আসলাম এবার। ওরপার কাছ থেকে আমরা মোটামুটি 1 ঘন্টায় বেশ কিছু জিনিস যেন ট্রাই করছি। যেরকম হচ্ছে যদি কীভাবে নিজের প্রোফাইলকে একটা ভার্সেটাইল প্রোফাইল বানানো যায়। এরপরে হচ্ছে যদি সিজিপিএ কম থাকে তাহলে কীভাবে সে হচ্ছে অন্যান্য যে জিনিসগুলো আছে সেগুলো দিয়ে কীভাবে নিজের প্রোফাইলকে আরও স্ট্রং করা যায়। এরপরে হচ্ছে নিজের লিডারশিপ স্কিলসকে কীভাবে হচ্ছে কাজে লাগানো যায়, কীভাবে ডিসিশন নেওয়া যায়।
আরও হচ্ছে আরও অনেক কিছু শুনেছি 1 ঘন্টার মধ্যে। আপনারা যারা শুনেছেন কোনো না কোনো দিক থেকেও হয়তো বা একটু হলেও উপকারে আসছে, হয়তো বা আপনারা ডিসিশন নিতে যদি কনফিউশনে থাকেন হয়তো বা এখন নিতে পারছেন ডিসিশন যে আপনারা অ্যাপ্লাই করবেন। অ্যান্ড হোপফুলি আপনারা আমাদের যে আগামী যে পডকাস্ট সিরিজগুলোর মধ্যে যে আরও যারা যারা গেস্ট আসবে আপনারা তাদের কথাবার্তাও শুনবেন। তাদের কথাবার্তা হয়তো বা আপনাকে কোনো দিক থেকে হলেও একটু হলেও পলিশ করবে আপনার ডিসিশনকে, বা কোনো একটা জিনিসকে হয়তো বা চেঞ্জ করতে ভূমিকা পালন করবে। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ অর্পা, আমাদেরকে এত সময় দেওয়ার জন্যে। কারণ তুমি আপনি অনেক কথাবার্তা বলছেন আমাদের সাথে। আম, হয়তো বা সামনাসামনি থাকলে আমি আপনাকে কিছু অফার করতে পারতাম, লাইক চা কফি কিছু একটা, বাট এখানে আমরা সেটাও করতে পারতেছি না। থ্যাংক ইউ ফর সেইং, আহ, আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া। যেহেতু এটা ভার্চুয়ালি হচ্ছে, আই হোপ আপনি ইউরোপে আসেন, হয়তো বা আমাদের কারো সাথে, আমাদের টিমের কারো না কারোর সাথে আপনার দেখা হবে এক সময়। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, আপনি অল্প ভালো থাকেন। দেখা হবে আগামী কোনো পডকাস্ট সিরিজে, দেখা হবে আল্লাহ আগামী ভাইয়া। কোনো এপিসোডে। থ্যাংক ইউ ভেরি মাচ।